রেডিও মিলনের সকল শ্রোতা বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনি শুনবেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী দ্বিবৈবাহিক কাঁটা। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী দ্বিবৈবাহিক কাঁটা। আজ প্রথম পর্ব। এসব কি শুরু করেছো কি তোমরা? বাড়িতে H2O গার্ড বসানো হবে কিনা, ভ্যাকুয়াম ক্লিনার কেনা হবে কিনা, তাও কি ঠিক করবে এই বুড়োটা? কেন, তুমি আছো কি করতে? আর সুজাতাই বা সারাদিন টোটো করে কোথায় ঘুরে বেড়ায়? এসব তোমরা ডিসাইড করতে পারো না? আচ্ছা আচ্ছা, আমি আসছি ও ঘরে, বুঝিয়ে বলছি ব্যাপারটা। বোঝাবার আবার আছে নাকি? তাছাড়া আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। তা তোমার আজ কোনটা বিগড়েছে, মাথা না কান? আমি বলছি ধান, তুমি শুনছো কান। হাতে ওটা কি বই? ও বুঝেছি, এবিসি অব রিলেটিভিটি, আর তাতেই এই অবস্থা। বাহ, তুমি তো বললে একজন সেলস গার্ল এসেছে, সে নাকি বাড়ি বাড়ি ওইসব হাবিজাবি বিক্রি করে বেড়ায়। হ্যাঁ, তাইও বিক্রি করে, কিন্তু সেই অপরাধে ওর অসুখ হলে কোনো ডাক্তারের চেম্বারে যেতে পারবে না। বিপাকে পড়লে আইনের পরামর্শ নিতে কোনো উকিল ব্যারিস্টারের চেম্বারে আসতে পারবে না। হ্যাঁ, আই সি। ক্লায়েন্ট তা সে কথা গোড়াতে বললেই হয়। ওসব ভ্যাকুয়াম ক্লিনার টিনার আবার বলতে তুমি দিলে কোথায়? মাঝপথেই তো ধমকে উঠলে। বুঝেছি। তা সে কথা তো ইন্টারকমেই বলা চলতো রানু। এত কষ্ট করে এ ঘরে আসতে গেলে কেন? তোমাকে ধমক দিতে, মেয়েটার সামনে সেটা দেওয়া শোভন হবে না এই বিবেচনা করে। আই সি। ও ভাবতো কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ, মানে ভুল অর্থে আর কি। তা কি নাম? এতক্ষণে আইনস্টাইনের চতুর্মাত্রিক জগৎ থেকে তোমার চতুষ্পদীর পরিচিত ত্রিমাত্রিক গোয়ালে নেমে এসেছ বলে মনে হচ্ছে। ওর নাম অপরাজিতা কর। বয়স কত? বয়স 25-26 হবে, কিছু বেশিও হতে পারে, তবে 30-এর ওপরে নয়। আর সমস্যাটা কি? ও একটা দুমড়ানো মুচড়ানো টিস্যু পেপার নিয়ে এসেছে। ও জানতে চায় তাতে স্ট্রিকনিনের ট্রেস পাওয়া যায় কিনা। স্ট্রিকনিন? সে তো তীব্র বিষ। মেয়েটি তা পেল কোথায়? সব কথা আমাকে বলেনি। ওর কথা শুনে আমার মনে হলো ওর আশঙ্কা কেউ ওকে বিষ দিয়ে হত্যা করতে চাইছে। বধূ হত্যা? আরে না বাপু, বধূ হত্যার কেস নয়, মেয়েটি অবিবাহিতা। তা স্ট্রিকনিন কি আজকাল কেরোসিনের চেয়েও সহজলভ্য নাকি? ওর আশঙ্কা ওকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল ওর সবচেয়ে প্রিয় বান্ধবীর স্বামী। বান্ধবীর স্বামী? যা বাবা, সবচেয়ে প্রিয় বান্ধবী বিষ খাওয়াতে চাইছে শুনলে না হয় ধরে নেওয়া যেত যে তার স্বামীর সাথেই ওর লটঘট, আর তাইতেই। তুমি কি ওর কেসটা নেবে? নেব কিনা এখনই তো বলতে পারছি না, তবে শুনবো তো বটেই। বান্ধবীর স্বামী চুমু খেতে চাইলে তার মানে বুঝি, কিন্তু স্ট্রিকনিন খাওয়াতে চাইবে কেন? পাঠিয়ে দাও। রানুদেবী আবার রিসেপশনে ফিরে এলেন। মেয়েটি চোখ তুলে তাকালো। রং ময়লা, কিন্তু মুখশ্রী বেশ সুন্দর, আর যৌবন একেবারে কানায় কানায়। দেহের গড়ন অনিন্দ সুন্দর। সবচেয়ে আকর্ষণীয় ওর চোখ দুটো, তাতে বুদ্ধির দীপ্তি যেমন আছে তেমনই আছে অতলান্ত গভীরতার আভাস। মিস্টার বাসু আপনার কেসটা শুনতে চান, আসুন আপনি এ ঘরে। আমাকে তুমিই বলবেন, আপনি আমার মায়ের বয়সী। ম্লান হাসলেন রানুদেবী। যে মোটর দুর্ঘটনায় তিনি চিরজীবনের মতো পঙ্গু হয়ে গেছেন, সেই দুর্ঘটনাতেই মারা গেছে মিঠু, ওদের একমাত্র মেয়ে। আজ সে বেঁচে থাকলে
এই অপরাজিতার বয়সী হতো বটে। বসো, তোমার সমস্যাটা আগে বলো। আমার সেক্রেটারির কাছে শুনলাম, বাই দ্য ওয়ে উনি আমার স্ত্রীও বটে, তুমি নাকি একটা টিস্যু পেপার নিয়ে এসেছো আর জানতে চাইছো যে তাতে স্ট্রিকনিনের হদিশ পাওয়া যায় কি না। সেটা প্রাথমিক পর্যায়ের সমস্যা। আমার মূল সমস্যাটা আরও গভীরে। হ্যাঁ, সে কথার আভাস পেয়েছি। তোমার প্রিয়তমা বান্ধবীর স্বামীকেই তুমি সন্দেহ করছো, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? তাহলে আপনাকে গোড়া থেকে সব কথা খুলে বলতে হয়, অনেকটা সময় লাগবে। তা লাগুক, তবে সব কথা খুলে বলো। কেমিস্ট যদি রাসায়নিক পরীক্ষা করে জানান যে ওতে স্ট্রিকনিনের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তাহলেই কি তোমার সমস্যার সমাধান হয়ে যাবে? না, আসলে আমার সমস্যাটা বড় বিচিত্র, প্রায় অবিশ্বাস্য। তাই আপনার কাছে ছুটে এসেছি। কিন্তু আপনাকে, মানে আমাকে কি পরিমাণ... কোনো বিচিত্র গল্প শোনার জন্য আমি কোনো ফি নেব না, তোমাকে পরামর্শ দিতেও না। না না, তা কেন? আমার যেটুকু সাধ্য... দেখো মা, আমার স্ত্রীকে তো দেখছো, একটা দুর্ঘটনায় ও হুইল চেয়ারটা ব্যবহার করতে বাধ্য হয়েছে। মোটর অ্যাক্সিডেন্ট, আমি চালাচ্ছিলাম। ওই অ্যাক্সিডেন্টে আমাদের একমাত্র মেয়েটি মারা যায়। থাকলে সে হয়তো আজ তোমার বয়সী হতো। আর তাছাড়া কার জন্যই বা টাকা রোজগার করব? তুমি টাকার কথা ভেবো না, তোমার সমস্যা কি তাই বলো। অপরাজিতা তার দীর্ঘ জবানবন্দি শুরু করল। খুব ছোটবেলাতে আমার মা মারা যান। বাবা যখন দ্বিতীয়বার বিয়ে করলেন, আমার বয়স তখন 2 কি 3। দিদিমার কোলেই আমি মানুষ। বাবা কিংবা আমার সৎ ভাইদের সঙ্গে আমার যোগাযোগ নেই। দাদামশাইয়ের আর্থিক সাহায্যে আমি পড়াশুনো শেষ করি। যে বছর বিয়ে পাশ করি সেই বছরই আমার দাদামশাই মারা যান। দিদিমা গেছেন তার আগেই। এমন সময় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি এই সেলস গার্লের চাকরিটা পাই। গোড়া থেকেই খুব মন দিয়ে কাজটা করতাম বলে অল্প কিছুদিনের মধ্যেই আমার বেশ নাম হয়। প্রমোশনও পেয়ে যাই SSPN পদে, অর্থাৎ সুপারভাইজার অফ সেলস পারসনস নর্থ। আমার আন্ডারে মোট 10 জন মহিলা কাজ করেন, শ্যামবাজার থেকে উত্তরমুখ বারাসাত, ব্যারাকপুর, বেলুর পর্যন্ত। আমাদের কোম্পানি এখন 2 রকম প্রোডাক্ট বিক্রি করার দিকে জোর দিয়েছে। প্রথমত H2O গার্ড, দ্বিতীয়ত ভ্যাকুয়াম ক্লিনার। প্রতি সপ্তাহে আমার বস কুরিয়ার সার্ভিসে 15 দিনের আগাম একটি তালিকা পাঠিয়ে দেন সম্ভাব্য ক্রেতার। আমাদের এলাকায় যেসব পরিবারের মোট উপার্জন একটা নির্দিষ্ট সংখ্যার ঊর্ধ্বে, মানে যারা আধুনিক মনোভাবাপন্ন। তোমার চাকরির ব্যাপারটা কি আমার পক্ষে এত বিস্তারিত জানার প্রয়োজন আছে? আছে স্যার, না হলে সমস্যার ধরতাইটা আপনি ধরতে পারবেন না। তাহলে তুমি আগে বরং এটা বলো যে তোমার বস কিভাবে সম্ভাব্য ক্রেতার তালিকা প্রস্তুত করেন। কাজ শুরু 2-3 মাস আগে আমাদেরই একদল লোক বাড়ি বাড়ি ঘুরে সংবাদ সংগ্রহ করে। তারা হচ্ছে মার্কেট সার্ভেয়ার। ঘরে ঘরে গিয়ে তারা বলে, আমরা কিছু বেচতে আসিনি, বাজারটা যাচাই করতে এসেছি। ও, এবারে বুঝেছি। এই কিছুদিন আগেই আমাদের বাড়িতে এসেছিল এমন একজন। সে যে কি বেচতে চায়, টিভি, ফ্যান, গিজার না এয়ার কন্ডিশনার, সেটা বুঝতেই পারলাম না। শুধু যাবতীয় হাঁড়ির খবর জেনে খুশি মনে চলে গেল। যাই হোক, তুমি বলে যাও। আমি সপ্তাহে 2 দিন সরঞ্জাম বেচতে যাই, সোম আর শুক্র। একদিন আমি আমার আন্ডারের কোনো সেলস পারসনকে সঙ্গে নিয়ে বের হই ট্রেনিং কোর্স আর কি, অর্থাৎ তাকে তালিম দিতে, কিভাবে মালটা খদ্দেরকে গছাতে হবে এই সব। আর বাকি 2 দিন অফিসের কাজ করি ঘরে বসেই, অথবা আগের খদ্দেরদের সঙ্গে ফলো আপ অ্যাকশনে দেখা করতে যাই। বাকি 2 দিন শনি ও রবি আমার ছুটি। দাদামশাইয়ের মৃত্যু আজ বছর 1.5 হলো। তারপর আমি আর মামাদের সংসারে থাকতে চাইনি। এই সময় আমার বান্ধবী নির্মলা আমাকে পেইং গেস্ট হিসেবে তার বাড়িতে রাখতে চায়। নির্মলা বসু ছিল কলেজে আমার সহপাঠিনী, সবচেয়ে কাছের, সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী। বছর 2 হলো সুশোভন রায়কে বিয়ে করে এখনও নির্মলা রায়। ওরা বিরাটিতে একটা বাড়ি করেছে, 3 তলা ফাউন্ডেশন, কিন্তু শুধু 1 তলা শেষ হয়েছে। 1 তলায় 4খানা বেডরুম,
তার একটি অ্যাটাচড বাথসহ রুম নির্মলা আমাকে থাকার জন্য ছেড়ে দিয়েছে। ভাড়াও নেয় সামান্যই। বাস্তবে সুশোভনের যা রোজগার, তাতে নির্মলার পেইং গেস্ট রাখার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ওর হাজব্যান্ডের বিজনেসটা এমন বেয়াড়া ধরনের যে মাসের মধ্যে 15 দিন তাকে বাইরে বাইরে কাটাতে হয়। নির্মলার এখনও কোনো ছেলেপিলে হয়নি। টিভি দেখে আর বই পড়ে পড়ে সে ক্লান্ত হয়ে পড়েছিল। এদিকে আমিও গ্রেটার ক্যালকাটার উত্তরাঞ্চলে একটা নিরাপদ মাথা গোজার ঠাঁই খুঁজছিলাম। ফলে আমি প্রায় এক কথাতেই রাজি হই। তাছাড়া কোম্পানি আমাকে একটা টেলিফোন দিয়েছে, একটা স্ট্যান্ডার্ড হেরাল্ড গাড়িও দিয়েছে। এসবের যাবতীয় খরচ কোম্পানির। সুশোভনের গাড়ি আছে বটে, তবে টেলিফোন কানেকশন পায়নি। আমি ওখানে গিয়ে ওঠাতে ওদের খুব সুবিধেই হয়েছে। টেলিফোনটা রাখা আছে ডাইনিং হলে, কাজেই আমি নিজের ঘর তালা বন্ধ করে গেলেও নির্মলার ফোন করতে বা ফোন ধরতে অসুবিধে হয় না। তাছাড়া সুশোভন মারুতি সুজুকি গাড়িটা নিজের ব্যবসার কাজেই ব্যবহার করে। নির্মলা ড্রাইভিং জানে না, তার গাড়ি চড়াই হয় না। ফলে আমার গাড়িটা আসায় তার খুব সুবিধে হয়েছে। 3 তলার ফাউন্ডেশন বলে সুশোভন 3টে গ্যারেজ বানিয়েছে, সেদিক থেকে গাড়ি রাখার কোনো অসুবিধে নেই। তাই সুশোভনের ব্যবসা তো বেশ জোরদার বলে মনে হচ্ছে। এদিকে 3 তলা ফাউন্ডেশনের বাড়ির 1 তলা তুলে ফেলেছে, ওদিকে আবার তারই মধ্যে মারুতি সুজুকি গাড়িও কিনেছে। কি করে সে? মন্ত্রীতন্ত্রী নাকি? সেটা স্যার রহস্যের আরেকটা দিক। ওর যে কিসের ব্যবসা তা নির্মলাও জানে না। তবে প্রচুর ঘুরতে হয় সুশোভনকে। গত বছর 27 ডিসেম্বর সোমবার কুরিয়ারের ডাকে 55টা নামের একটা লিস্ট পাই। আমি সেটা থেকে আরেকটা লিস্ট বানাই। আমার আন্ডারে 10 জনকে 5টি করে নাম ঠিকানা দিই আর নিজের জন্য 5টি নাম রাখি। ওই সঙ্গে আমার ডায়েরিতে আমার নিজের নামে সংরক্ষিত ক্রেতাদের নাম ঠিকানাও লিখে রাখি। ডায়েরিটা আমার অ্যাটাচি কেসে তালা বন্ধ ছিল, কিন্তু টাইপ করা লিস্ট যেটা তৈরি করেছিলাম সেটা আমার টেবিলেই কাগজ চাপা দিয়ে রাখা ছিল। তারপর আমি কাজে বের হয়ে যাই। ঘর তালা বন্ধ ছিল না। সন্ধ্যায় ফিরে লিস্টটা নিয়ে 10টা আলাদা আলাদা চিঠি টাইপ করতে বসি, প্রত্যেকটি সেলস পার্সনকে তার নির্দিষ্ট সম্ভাব্য ক্রেতার নাম ঠিকানা জানাতে। সচরাচর রাত্রে টাইপ করে পরদিন পাড়ার এক কুরিয়ার সার্ভিসে খামগুলো দিয়ে আসি। কিন্তু টাইপ করতে বসে আমার মনে হলো কাগজ চাপার নিচে আমি যে টাইপ করা লিস্টটা রেখে গেছিলাম এটা সেটা নয়। কারণ মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি এসব বানান আমি বরাবর ডাবলই দিয়ে লিখি বা টাইপ করি। আমার বেশ মনে আছে, এখানেও তাই করেছিলাম। অথচ এখন দেখছি ডাবল ইর বদলে আই ছাপা রয়েছে। কেউ নিশ্চয়ই ওটা আবার নতুন করে টাইপ করেছে। কে হতে পারে? নির্মলা বা সুশোভন ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু তার চেয়েও বড় কথা, কী উদ্দেশ্যে এটা করা হয়েছে? যাই হোক, আমি কাউকেই কিছু বলিনি। অ্যাটাচি কেস খুলে ডায়েরি বার করতে গিয়ে দেখি প্রথমবার আমি কার্বন রেখে টাইপ করেছিলাম, সেটা আমার খেয়াল ছিল না। অ্যাটাচি কেসে সেই অফিস কপিটা আছে। দুটো লিস্ট মিলিয়ে দেখলাম, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি বানানগুলোই শুধু নয়, আর একটা মারাত্মক পরিবর্তনও করা হয়েছে। আমার নিজের জন্য নির্দিষ্ট একটা নাম, যেখানে গত শুক্রবারে আমার যাবার কথা ছিল, সেই নাম ঠিকানা আমার একজন কর্মচারীকে দেওয়া হয়েছে। তার বদলে কর্মচারীর জন্য নির্দিষ্ট একটি নাম ঠিকানা আমার তালিকায় পরিবর্তন করা হয়েছে। আমি ডায়েরিতেও দেখলাম লেখা আছে, শুক্রবার 7 তারিখে সকালে আমার যাবার কথা ছিল মিসেস শর্মিষ্ঠা পালের কাছে বারাসাতে। তিনি মিস্টার পরেশচন্দ্র পালের স্ত্রী। আমার নিজের টাইপ করা চিঠির অফিস কপিতেও তাই লেখা আছে। অথচ পরিবর্তিত টাইপ করা লিস্টে ওই নাম ঠিকানা দেওয়া হয়েছে আরেকজনকে। তা কে এটা করতে পারে আর কেনই বা করবে? কে করেছে বলা যাবে না, কিন্তু কেন করেছে তা আন্দাজ করা যায়। সে চায় না অপরাজিতা শর্মিষ্ঠা পালের বাড়িতে যাক। এক্স্যাক্টলি, কিন্তু তার হেতুটা 100 বছর ধরে চিন্তা করলেও আপনি আন্দাজ করতে পারবেন না। অতটা সময় তো আমার হাতে নেই মা, কিন্তু এটুকু আন্দাজ করছি যে গত শুক্রবার 7ই জানুয়ারি তুমি হেতুটা নিজেই বুঝতে পেরেছ। শুনুন, আমি কাউকে কিছু বলিনি। 10 জনকে 10টা চিঠি কুরিয়ারে ছেড়ে এলাম, শর্মিষ্ঠা পালের নাম কাউকেই না দিয়ে। 5ই জানুয়ারি বুধবার সুশোভন ট্যুরে বেরিয়ে গেল, বলে গেল দিন 15 পরে ফিরবে।
আমি 7 তারিখ শুক্রবার সকালে নিজের গাড়ি নিয়ে চলে গেলাম বারাসাতে শর্মিষ্ঠা পালের ঠিকানায়। বেল বাজাতে দরজা খুলে দিলেন মিসেস পাল স্বয়ং। আমাকে বসতে বললেন। আমি ওর সঙ্গে H2O গার্ডের প্রয়োজনীয়তা, বৈশিষ্ট্য এসব নিয়ে আলোচনা করতে থাকি। ভদ্রমহিলা আমাদের লিটারেচার, টেস্ট রিপোর্ট ইত্যাদি সব খুঁটিয়ে দেখছিলেন। বেলা তখন 11টা। এই সময় স্কুলের পোশাক পরে ফিরে এলো ওর ছেলে, বছর 7 বয়স। আমি স্তম্ভিত হয়ে গেলাম। সুশোভনের সঙ্গে তার মুখের কি মিল! আমি ছেলেটিকে কাছে ডেকে নিয়ে আলাপ করলাম, ভাব জবালাম। বাচ্চাদের জন্য কিছু টফি সবসময় আমার ভ্যানিটি ব্যাগে থাকে। ওকে খুব সহজভাবে মজার ছলে জিজ্ঞেস করলাম, তোমাকে কে বেশি ভালোবাসে, মা না বাবা? ছেলেটি জবাব দিল না। মাকে বলল, মা, তোমাদের দুজনের ছবিটা কোথায় গেল? কাল তোমার বাবা ঝাড়পোছ করতে গিয়ে ছবির কাজটা ভেঙে ফেলেছে সোনা, আমি সরিয়ে রেখেছি তাই। ছবিটা তুমি নিয়ে এসো না মা, আমি আন্টিকে দেখাবো। ছেলের এমন কথায় মিসেস পাল একটু অবাক হয়েই বললেন, আন্টি তো তোমার বাবার ছবি দেখতে চাননি, জানতে চেয়েছেন কে বেশি ভালোবাসে। বাচ্চাটা তো কিছুতেই শুনবে না। তার আবদারে ভদ্রমহিলা শেষ পর্যন্ত পাশের ঘর থেকে ফাটা কাঁচ বাঁধানো ফটোখানা নিয়ে এলেন। বছর 7-8 আগেকার ছবি, বিয়ের পর কোনো স্টুডিওতে তোলা। আমার মনে হলো ওই ছবির বর যদি সুশোভন রায় না হয় তাহলে নির্ঘাত যমজ ভাই। কিন্তু আমি সেই সময় এই নিয়ে কোনো উচ্চবাচ্য করলাম না। ওর স্বামী যে আমার পরিচিত, আমরা একই ছাদের তলায় থাকি, এটা উনি বুঝতেই পারেননি। আরও মিনিট 5 কথাবার্তা চালিয়ে আমি বিদায় নিলাম। উনি বললেন ওর স্বামীর সঙ্গে ব্যাপারটা শনি রবিবারের মধ্যে আলোচনা করে রাখবেন। উনি আমাকে সোমবার অর্থাৎ আজ রাত 8:30 নাগাদ একবার ওর বাড়িতে যেতে বললেন। তা তুমি কি স্থির করেছো, যাবে না যাবে না? আমাকে যেতেই হবে, না হলে সুশোভন বুঝে ফেলবে যে আমি ওর গোপন ব্যাপারটা জানতে পেরেছি। ও আমাকে খুন করে ছাড়বে। বুঝলাম। এবার তাহলে ওই স্ট্রিকনিন টিস্যু কাগজের ব্যাপারটা একটু বুঝিয়ে বলো। পরদিন মানে শনিবার সকালে নিতান্ত অপ্রত্যাশিতভাবেই সুশোভন ট্যুর থেকে ফিরে এলো। বলল ওর কাজ হলো না, পার্টি এমার্জেন্সি কলে দিল্লি চলে গেছে। নির্মলা তো খুব খুশি, মাংস আনালো, ফ্রাইড রাইস বানালো। ডিনারের আগে সুশোভন রোজই ড্রিঙ্ক করে, নির্মলাও মাঝে মাঝে সঙ্গ দেয়। আমি ড্রিঙ্ক করতে চাই না, তবু সঙ্গ দিতে সামান্য পান করতে হয়। আমরা 3 জনে 3টে গ্লাস নিয়েছি। ড্রিঙ্ক মিশিয়ে এনেছে সুশোভন, নিজের জন্য ব্যাগ পাইপার হুইস্কি অন রক্স, নির্মলার জন্য বরফ দেওয়া ব্র্যান্ডি, আর আমার জন্য জিন উইথ টনিক। কি বলবো আপনাকে, প্রথম সিপটা মুখে দিয়েই আমার গা গুলিয়ে উঠল। মনে হলো বেশ তেতো। বলতে গিয়েও কি জানি কি ভেবে আমি কোনো কথা বললাম না। তারপর গ্লাসটা হাতে নিয়েই আমার ঘরের বাথরুমের ওয়াশ বেসিনে থুতু ফেলতে উঠে গেলাম। গ্লাসটা বেসিনে উপর করে সম পরিমাণ সাদা জল গ্লাসে নিয়ে ফিরে এলাম। সুশোভন আমাকে লক্ষ্য করছিল, হঠাৎ বলে উঠল, এটা কিন্তু কেরুর ইউজুয়াল জিন নয়, একটা নতুন ব্র্যান্ড, একটু তিতকুটে স্বাদ, তাই না? হ্যাঁ, আমি 1 পেগের বেশি খাবো না। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা যে যার বিছানায় শুতে গেলাম। আমার হঠাৎ মনে পড়ে গেল সুতপা হত্যা মামলার কথা। স্ট্রিকনিনের স্বাদ তেতো। ভ্যানিটি ব্যাগ থেকে একটা টিস্যু পেপার নিয়ে বেসিনে যে জলটুকু লেগেছিল তা সযত্নে মুছে নিলাম। রবিবার সকালে ব্রেকফাস্ট টেবিলে সুশোভন যেভাবে আমার দিকে তাকিয়ে দেখছিল তাতে মনে হলো ও যেন ম্যাকবেথের মতো ব্যাঙ্কুর ভূতকে দেখতে পাচ্ছে ডিনার টেবিলে। আমি নিজের থেকেই বললাম, কাল রাতে আমার শরীরটা খারাপ হয়েছিল, ব্রেকফাস্ট খাবো না। নির্মলা আর সুশোভন অনেক পিড়াপিড়ি করলো, কিন্তু টিন থেকে নিজের হাতে বার করে নেওয়া বিস্কিট আর 3 জনের পর থেকে ঢালা চা ছাড়া আমি কিচ্ছু মুখে দিইনি। টেলিফোন ডাইরেক্টরিতে আপনার নাম্বার লেখা আছে, কিন্তু টেলিফোন করতে সাহস হলো না। কি জানি, সুশোভন হয়তো আড়ি পেতে বসে আছে। রবিবারটা আমি একটা হোটেলে কাটিয়েছি। ভেবেছিলাম রবিবারে আপনি কেস নেন না, তাই আজ সকালেই সোজা আপনার কাছে চলে এসেছি। কালই তোমার আসা উচিত ছিল। যাই হোক, তুমি খুবই বুদ্ধিমতীর মতো কাজ করেছো।
প্রথমত ওই টিস্যু পেপারটা এই খামে ভরে আঠা দিয়ে বন্ধ করো। তারপর খামের ওপর তোমার নাম, ঠিকানা আর তারিখ লিখে দাও। যেখানে খামটা বন্ধ করা হয়েছে সেই ফ্ল্যাপের ওপর আড়াআড়িভাবে তোমার নামটা আবার সই করো। অপরাজিতা নির্দেশ মতো তাই করল। বাসু সাহেব আবার জিজ্ঞেস করলেন, তা তুমি কি স্থির করেছো? আজ সন্ধেবেলা বারাসাতে শর্মিষ্ঠা পালের কাছে যাবে? হ্যাঁ, না হলে সুশোভন সন্দেহ করবে যে আমি সব জানতে পেরেছি। অলরাইট। তা সেখানে যদি শর্মিষ্ঠার স্বামী পরেশ পালের সঙ্গে ঘটনাচক্রে দেখা হয়ে যায়ও? হবে না। আমি বাজি রেখে বলতে পারি ও কিছুতেই আমার মুখোমুখি হবে না, দূরে বসে সব কিছু লক্ষ্য করবে। অলরাইট, মন দিয়ে শোনো। প্রথম কথা, মিসেস পালের বাড়িতে তুমি কিছু খাবে না বা পান করবে না। বলবে তোমার একটা ব্রত আছে, সারাদিন উপবাস করছো, পুজো করে মুখে জল দেবে। দ্বিতীয় কথা, যদি ঘটনাচক্রে পরেশ পালের সঙ্গে মুখোমুখি দেখা হয়ে যায় এবং বুঝতে পারো যে সে সুশোভন রায়, তাহলে সেটা তার স্ত্রীর সামনে স্বীকারই করবে না। এমন ভাব করবে যেন তাকে তুমি নতুন দেখছো। তাকে বলবে, মিস্টার পাল, আপনি ব্যারিস্টার পি.কে. বাসুর নাম শুনেছেন? আমি আজ সকালে একটা কাজে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কথা প্রসঙ্গে আপনার কথা উঠল। তা উনি বললেন উনি আপনাকে চেনেন, ইনফ্যাক্ট একটা কেসে আপনাকে খুঁজছেন। আপনি এই কার্ডটা রাখুন, আপনার সময় মতো তাঁকে টেলিফোন করে নেবেন। বলে আমার এই কার্ডটা তার হাতে ধরিয়ে দেবে। তৃতীয়ত, আজ দুপুরে বাড়িতে লাঞ্চ করো না, কিচ্ছু খেও না। বলো এক বন্ধু জোর করে খাইয়ে দিয়েছে। বাড়িতে যদি সুশোভনের সঙ্গে তোমার আজ দেখা হয়, তাহলে প্রথম সুযোগে ওই একই কথা বলবে আর আমার ওই কার্ডখানা তার হাতে ধরিয়ে দেবে। বুঝেছি। পরেশ পাল অথবা সুশোভন রায় তৎক্ষণাৎ বুঝতে পারবে অপরাজিতা করের স্বাভাবিক অস্বাভাবিক যে কোনোভাবে মৃত্যু হলেই পি.কে. বাসু ঝাঁপিয়ে পড়বেন, কারণ তার সব গোপন কথা আমি ছাড়াও জানেন ওই পি.কে. বাসু। তাই আমাকে হত্যা করলেও তিনি পার পাবেন না, তাই তো? এক্স্যাক্টলি। টিস্যু পেপারে স্ট্রিকনিন থাক বা না থাক, তোমাকে যেটা প্রেক করেছে সেটা হলো দ্বিবৈবাহিক কাঁটা। দ্বিবৈবাহিক কাঁটা মানে? বিগামি শব্দটার বাংলা হয়েছে দ্বিবিবাহ। তাতে স্নিক প্রত্যয় করে শব্দটা এইমাত্র তৈরি করলাম, অর্থাৎ দ্বিবিবাহ সম্বন্ধীয়। যাকে ব্যাকরণ থাক, অনুবাদ করলে দাঁড়াবে বিগামাস থর্ন। আপনাকে কি রিটেনার দেব? তোমার মাসিক গড় রোজগার কত রাফলি? কেটে কুটে পে প্যাকেট যা হাতে পাই তা প্রায় 3000। ঠিক আছে, তুমি আমাকে অ্যাকাউন্ট পে চেকে 100 টাকা দাও, যাতে মক্কেল হিসেবে তোমাকে আমি স্বীকার করতে পারি। আর হ্যাঁ, ওই 8:30টার অ্যাপয়েন্টমেন্টটা সেরেই তুমি আমাকে যে কোনো পাবলিক টেলিফোন বুথ থেকে একটা ফোন করো, নাহলে রাতে আমার ঘুম আসবে না। আপনি বাড়িতে থাকবেন? না, নিউ আলিপুর থেকে ঘটনাস্থল অনেকটা দূর। আমি রাত 8:30 থেকে 10টা পর্যন্ত থাকবো দমদমের এয়ারপোর্ট হোটেলের ডাইনিং হলে। ওদের হেড স্টুয়ার্ড আমাকে খুব খাতির করে, তাকে আমি বলে রাখবো। 2-3টে নম্বর আছে, তুমি বরং ডায়েরিতে টুকে রাখো। এয়ারপোর্ট হোটেলে আবার কেন? সেখানে গেলেই তো পেগের পর পেগ শিভাস রেগাল খাবে। শিভাস রেগাল কেউ খায় না গো, পান করে। কতবার বলেছি, কিন্তু শুনলে না। আমাদের একটা ব্রত আছে আজ। অপরাজিতাও যেমন সুশোভন রায় অথবা পরেশ পালের বাড়িতে বিষ মেশানো জলস্পর্শ করবে না, আমিও তেমনি এয়ারপোর্ট হোটেলে মদ মেশানো জল স্পর্শ করব না। টিটোটলার্স ডিনার খাবো দুজনে, মানে আমি আর কৌশিক। আসলে আমি বারাসাতের কাছাকাছি থাকতে চাইছি, স্পেশালি ওই সময়টা।
কৌশিককে নিয়ে বাসু সাহেব যখন এয়ারপোর্ট হোটেলের ডাইনিং হলে ঢুকলেন, রাত তখন 8টা। হেড স্টুয়ার্ড ওঁকে দেখে এগিয়ে এলো, একটা কার্টসি বাউ করে বলল, এবার অনেকদিন পর এলেন স্যার, বলুন কি দেব? আপনার ইউজুয়াল শিভাস রিগাল? না বল্টিমোর, আজ ড্রিঙ্কিং কিছু করব না। আমরা দুজন স্রেফ ডিনার খাবো, ড্রাই ডিনার। কিন্তু আমি একটা জরুরি ফোন কল আশা করছি, তাই এমন একটা জায়গায় আমাদের নিয়ে গিয়ে বসাও যেখান থেকে ফোনটা কাছে হবে, আর অপারেটরকে ব্যাপারটা জানিয়ে রাখো। আপনি তাহলে ডাইনিং হলে না বসে এই কেবিনটাতে বসুন, আমি অপারেটরকে বলে রাখছি। আপনার কোনো ফোন এলে কর্ডলেস টেলিফোনটা এখানে পাঠিয়ে দেবে। দ্যাটস ফাইন। চলো, কোথায় নিয়ে যেতে চাইছো? বাসু সাহেব মেনু কার্ড দেখে খাবারের অর্ডার দিলেন। সংক্ষিপ্ত 3 কোর্সের ডিনার, যাতে প্রয়োজন হলে তাড়াতাড়ি উঠে চলে যেতে পারেন। ঠিক 9:15 প্রথম টেলিফোনটা এলো। হ্যালো। হ্যাঁ, তোমরা ভালোভাবে পৌঁছেছো তো? অপরাজিতা ফোন করেছে? তুমি ব্যস্ত হয়েও না রানু, আমরা মদ খাচ্ছি না। ফিরতে রাত হতে পারে, অপরাজিতা এখনো টেলিফোন করেনি। ছাড়লাম। 3 কোর্সের সংক্ষিপ্ত ডিনার শেষ হলো। বাসু বিল মিটিয়ে দিলেন। এরপরে বসে থাকতে হলে আফটার ডিনার ড্রাই মার্টিনি নিতেই হয়। কি করবেন স্থির করতে করতেই খিদমতগার এসে দ্বিতীয়বার হাজির হলো, হাতে কর্ডলেস ফোন। বাসু তাড়াতাড়ি টেলিফোনটা কানে লাগাতেই ও প্রান্ত থেকে কথা ভেসে এলো। গুড ইভিনিং স্যার, আমি অপরাজিতা বলছি। কোত্থেকে? বারাসাত থেকে মাইল 4 দূরের দমদমের দিকে একটা পেট্রোল পাম্প থেকে। তা তোমার কাজ কেমন হলো? এভরিথিং ফাইন স্যার, কেউ কিছু সন্দেহ করেনি। মিস্টার পাল যথারীতি অনুপস্থিত। মিসেস পাল জানালেন উনি খুবই দুঃখিত, ঠিক এখনই ওরা H2O কার্ড কিনতে পারছেন না, পরে জানাবেন বললেন। তোমাকে জানাবার মতো একটা খবর আছে অপরাজিতা। আমি ইতিমধ্যে আমার এক বিশ্বস্ত কেমিস্টের কাছ থেকে রিপোর্ট পেয়েছি। টিস্যু পেপারে ওই বিশেষ কেমিক্যালের ট্রেস আছে। গুড গড, এরকম লোককে তো গুলি করে মেরে ফেলা উচিত। টেলিফোনে এসব কথা বলতে নেই মা। তা তো বলতে নেই, কিন্তু আপনি আমাকে না জানিয়ে আমার দেহরক্ষীর ব্যবস্থা করেছিলেন কেন? আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম প্রথমটায়। পরে আন্দাজ হলো ও হয় আপনার, না হলে সুকৌশলীর এজেন্ট। ও মানে? কার কথা বলছো? একটু খুলে বলো তো। আহা, যেন কিছুই জানেন না। যাই হোক, কৌশিক বাবুর সঙ্গে দেখা হলে বলবেন তার এজেন্ট আমাকে মাঝপথেই রুখে দিয়েছিল। তাকে নিয়ে আমি পেট্রোল পাম্পে এসেছি। লোকটা তার গাড়ির চাকা মেরামত করাচ্ছে, তাকে আবার সেই রায়চৌধুরী ভিলার কাছে পৌঁছে দিয়ে বাড়ি ফিরবো আমি। বিশ্বাস করো অপরাজিতা, আমি বা সুকৌশলী কোনো এজেন্টকে বারাসাতে পাঠাইনি। তুমি যদি কোনো অজানা লোককে গাড়িতে তুলে থাকো তাহলে সে কিন্তু আমাদের লোক নয়, অ্যান ইম্পোস্টার। তুমি আত্মরক্ষা। চিন্তা করবেন না স্যার, আমার হাতে এখন একটা রিভলভার আছে, তাতে 6টা তাজা বুলেট ভরা। ওই ইম্পোস্টারটির যদি বিন্দু মাত্র বেচাল দেখি, তাহলে আমি তার বুকের ওপর রিভলভার ঠেকিয়ে গাড়ি থেকে নেমে যেতে বলবো। আপনি চিন্তা করবেন না, ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে। কাল সকালেই আপনার সঙ্গে দেখা করে সব কিছু বলবো। টিস্যু পেপারের রেজাল্ট যখন পজিটিভ, তখন আমি রাত পোহালেই ওই বাড়ি ছাড়বো, কোনো একটা হোটেলে গিয়ে উঠবো। তার আগে সুশোভনের হাতে আপনার কার্ডখানা ধরিয়ে দিতে হবে। কেন ওর বাড়ি তুমি ছেড়ে যাচ্ছ তা কি নির্মলাকে বলে যেতে চাও? অফকোর্স, তার স্বামী যে। না অপরাজিতা, সুশোভন রায় তোমার নিকটতম বান্ধবীর স্বামী নয়, আইনের চোখেও নয়। ওরা শুধুমাত্র এক বিছানায় শোয়। বিগেমির চার্জে ম্যাক্সিমাম কত বছর সশ্রম কারাদণ্ড হয় স্যার? কাল সকাল 10:30টার সময় এসো, তখনই এই প্রশ্নের জবাব দেব। সুশোভনের সঙ্গে দেখা হওয়া মাত্র ওকে জানাবে যে আমি তাকে খুঁজছি। আমার কার্ডখানা ওকে ধরিয়ে দিও মনে করে। আচ্ছা দেব। এখন তবে রাখি, কাল সকাল 10:30টায় তাহলে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট অ্যান্ড বি পাংচুয়াল। কাল আমার অনেক কাজ, ঠিক সকাল 10:30টায় আসবে। পরদিন সকাল 10:35 ইন্টারকমে সারা জাগতেই বাসুর সুইচ টিপে বললেন, বলো রানু, অপরাজিতা এসেছে? না, আসেনি।
তুমি কি সেই এফিডেভিটের ডিকটেশনটা এখন দেবে? এরা সময় জ্ঞান ঠিক রাখতে পারে না কেন কে জানে। ট্রাফিক জ্যামের আশঙ্কা করে কিছু সময় আগে বেরোলেই তো পাংচুয়াল হওয়া যায়। এটা আমার প্রশ্নের জবাব নয়। ডিকটেশনটা কি? না, এখন না। একটু পরেই কৌশিক আর সুজাতা এলো। বাসু জানতে চাইলেন, কি খবর টিকটিকি যুগল? কোনো সূত্র আবিষ্কৃত হলো? না মামু, কমপ্লিট ব্ল্যাঙ্ক। সুশোভন রায় বা পরেশ পাল চাকরি করে না। ব্যবসা যদি কিছু করে তবে তার কোনো হদিশ এখনও পাওয়া যায়নি। তবে ওরা দুজনে একই লোক কি না তা হলপ করে বলা যাচ্ছে না। তবে দুজনেই বড় লোক। যে গাড়িটা চালায় তার নম্বর একই, কোবাল্ট ব্লু রঙের মারুতি সুজুকি, নম্বর WBF 2457। গাড়িটা কার নামে রেজিস্টার্ড? পরেশ পাল, বারাসাতের। মোটর ভেহিকেলস এবং AAEI-তে একই তথ্য। ও লোকটার পেছনেও গুপ্তচর লাগাও, 3 শিফটে। প্রতিটি মুহূর্তে সে কোথায় আছে, কি করছে তা আমি জানতে চাই। কিন্তু একটা অসুবিধা আছে মামু। কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। সুশোভন রায় বা পরেশ পাল কাল সন্ধ্যা থেকে নিরুদ্দেশ, তার গাড়িখানাও হাওয়া। বাসু রানু দেবীকে এ ঘরে ডেকে পাঠিয়ে অপরাজিতার বাড়িতে ফোন করতে বললেন। বেলা তখন 11টা। অপরাজিতা আছে? আমি ওর অফিস থেকে বলছি। ও কোথায় গেছে? কখন? আই সি। লাঞ্চে ও কি বাড়িতে আসবে? না, কোনো মেসেজ রাখার দরকার নেই, আমি আবার ফোন করব। নির্মলা ধরেছিল অপরাজিতা খুব সকালে কাউকে কিছু না বলে নিজের গাড়ি নিয়ে বেরিয়েছে। কোথায় গেছে তা নির্মলা জানে না। দুপুরে বাড়িতে খেতে আসবে কি না তাও জানা নেই। গেল কোথায় মেয়েটা? অদ্ভুত ব্যাপার। আমি দেখছি। কে এসেছে দেখার জন্য কৌশিক ঘর থেকে বেরিয়ে গেল। পর মুহূর্তেই ফিরে এলো সঙ্গে অপরাজিতা করকে নিয়ে। এক রাত্রেই যেন তার ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। বাসু বললেন, তুমি ওই সোফায় বসো অপরাজিতা। কৌশিক, সুজাতা, তোমরা যাও, তবে নিজেদের অফিসে থেকো। অপরাজিতার কথা শোনার পর আমি ডাকবো তোমাদের। তুমি থাকো রানু। অপরাজিতাকে কিছুক্ষণ ধাতস্থ হতে সময় দিয়ে বাসু জানতে চান, কি ব্যাপার? হ্যাঁ, কাল রাত 9:30 পর্যন্ত তুমি তো ভালোই ছিলে। রাত্রে সুশোভন কি হঠাৎ ট্যুর থেকে বাড়ি ফিরে এসেছে নাকি? সুশোভন আর কোনোদিনই ট্যুর থেকে বাড়ি ফিরে আসবে না। সে আর বেঁচে নেই। বেঁচে নেই? মানে কে বেঁচে নেই? সুশোভন রায়? তুমি কেমন করে জানলে? আমি তার মৃতদেহ সচক্ষে দেখেছি। কখন, কোথায়? প্রায় 2 ঘন্টা আগে, বেলা 9টা নাগাদ, রায়চৌধুরী ভিলার গেটের পাশে একটা ঝোপ জঙ্গলের ভেতর। কি বলছো তুমি অপরাজিতা? এই তো 5 মিনিটও হয়নি আমি টেলিফোনে নির্মলার সঙ্গে কথা বললাম। ও জানে না, কেউই এখনো কিচ্ছু জানে না, কিন্তু আমি সচক্ষে দেখেছি সুশোভন খুন হয়েছে। কেমন করে জানলে যে ও খুন হয়েছে? ওর বুকে বুলেটের দাগ, রক্তে জায়গাটা ভেসে যাচ্ছিল। তুমি মুখ নিচু করে কথা বলছো কেন? আমার দিকে তাকাও। অপরাজিতা ওর চোখে চোখ রেখে তাকালো। কাল টেলিফোনে তুমি বলেছিলে তোমার হাতে একটি রিভলভার ছিল। তুমি কি না আত্মরক্ষার্থে ওকে গুলিটা করেছো? নাও বিফোর ইউ আনসার, মনে রেখো আমি তোমার সলিসিটর, রানু আমার সেক্রেটারি। এই কনফেশনে তোমার কোনো ভয় নেই। আমি গুলি করিনি। কিন্তু তুমি তো এখনই বললে যে রায়চৌধুরী ভিলার গেটের পাশে তুমি মৃতদেহটা দেখেছ। তা ওই 7 সকালে উঠে তুমি হঠাৎ ওই রায়চৌধুরী ভিলায় কেন গেছিলে? আমি ইন্দ্রনারায়ণ চৌধুরীর কাছে সেই ডিটেকটিভটার খোঁজ নিতে গেছিলাম, যে লোকটা কাল রাত্রে আমাকে ওই লোডেড রিভলভারটা গুছিয়ে দিয়েছিল। বাসু সাহেব ইঙ্গিত করতেই
রানু দেবী নোট বইটা তুলে নিয়ে নোট করতে লাগলেন। তুমি পরপর সব কিছু বলে যাও তো, শর্মিষ্ঠা পালের বাড়িতে যাওয়ার পর থেকে। ও হ্যাঁ, ভালো কথা, সেই ফটোটা দেওয়ালে ছিল গতকাল রাত্রে? ছিল। কাঁচটা এই কদিনের মধ্যে মেরামত করানো হয়েছে। বুঝতেই পারছেন, সুশোভন ওটা বাইরের ঘর থেকে সরিয়ে ফেলার উদ্দেশ্যেই বৃহস্পতিবারে ছবির কাঁচটা ভেঙে ফেলে। পরে যখন শোনে যে তা সত্ত্বেও আমি ওর ফটোটা দেখেছি, তখন ও কাঁচটা মেরামত করে ছবিটা আবার টাঙায়। অলরাইট, ছবিটা তাহলে সস্থানে ছিল। মিসেস পাল তোমাকে জানালেন যে ওরা এখন ওই ওয়াটার পিউরিফায়ার কিনতে পারছেন না। তুমি রাত 9টা নাগাদ বেরিয়ে এলে, তারপর থেকে বলে যাও। প্রথম কথা, শর্মিষ্ঠা পালের বাড়ির কাছাকাছি যাবার পথে প্রায় 50 মিটার দূরে একটা ফিয়াট গাড়িকে পার্ক করা অবস্থায় দেখি। গাড়িতে লোক ছিল না। একথা কেন বলছি তা একটু পরে বুঝিয়ে বলবো। গাড়িটার নাম্বার 1757। নাম্বারটা আমার মনে থাকার কথা নয়। মনে আছে এজন্য যে বিয়েতে আমার ইতিহাসে অনার্স ছিল, আর 1757 হচ্ছে পলাশির যুদ্ধের সাল। সে যাই হোক, মিসেস পালের বাড়ি থেকে আমি রওনা হই 8:45। ফেরার সময় গাড়িটা ওখানে আছে কিনা আমি নজর করে দেখিনি, সেটার কথা আমার মনেও ছিল না। বারাসাত থেকে আমি দমদমের দিকে ফিরতে থাকি। মিসেস পালের বাড়িটা ন্যাশনাল হাইওয়ে থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো ভেতরে। সে রাস্তাটা বেশ নির্জন, তবে চওড়া রাস্তা। ওই রাস্তাটা যেখানে ন্যাশনাল হাইওয়েতে পড়েছে, সেই জাংশনে ইন্দ্রনারায়ণ চৌধুরীর বিরাট বাগান বাড়ি। ইন্দ্রনারায়ণ ওই অঞ্চলের একজন বিখ্যাত লোক, কোটিপতি ব্যবসাদার। তবে ওর ব্যবসা কারখানা কোনোটাই পশ্চিমবঙ্গে নয়, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটকে। তবু বছরে 3-4 বার উনি এই বাগান বাড়িতে এসে ওঠেন। আমি যখন হাইওয়ে থেকে 200 মিটার দূরে, তখন দেখি একজন লোক মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাকে থামতে বলছে, 2 হাত তুলে চিৎকার করছে। হেডলাইটের আলোয় দেখলাম লোকটার বয়স বছর 30-35, পরনে জিন্স, ঊর্ধ্বাঙ্গে কোটটাই সোয়েটার, ভদ্র চেহারা, গুন্ডা গোছের নয়। আমি গাড়ি সাইড করে থামালাম। আমার গাড়ির 4টে কাঁচই সম্পূর্ণ ওঠানো ছিল। পাশের কাঁচখানা একটু নামিয়ে বললাম, কি চান? সরি, এভাবে আপনাকে মাঝ রাস্তায় দাঁড় করানো উচিত নয় জানি। আসলে আমি ইন্দ্রনারায়ণবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, একটা বিজনেস অ্যাপয়েন্টমেন্ট ছিল। আজ দুপুরে ওনার মুম্বাই থেকে ফেরার কথা ছিল, কিন্তু ওর ফ্লাইটটা না ক্যান্সেল হয়ে গিয়েছে। উনি হয়তো মাঝরাতে দমদমে পৌঁছবেন। এদিকে আমার গাড়ির একটা টায়ার পাংচার হয়ে গেছে, স্টেপনিতে যে টায়ারটা আছে সেটারও অবস্থা খারাপ। আপনি যদি কাইন্ডলি আমাকে হাইওয়ের কোনো পেট্রোল পাম্প পর্যন্ত লিফট দেন, তাহলে টায়ার টিউবটা মেরামত করেই নিয়ে আসতে পারি। আমি বুঝতে পারছি রিকোয়েস্টটা একটু বেয়ারা ধরনের, স্পেশালি এই সমস্ত রাস্তায়। আজকাল তো মাস্তানদের দারুণ দৌড়াত তো, পুলিশ, মাস্তান, নেতা, এদের ত্রিকোণ আতাতের কথা সবাই জানে। কিন্তু বিশ্বাস করুন, আমার কোনো কুমতলব নেই, আমাকে দেখলেই বুঝতে পারবেন। ও আমার বিশ্বাস উৎপাদন করতে ওর গাড়ির দিকে টর্চের আলো ফেলে দেখালো। দেখলাম ডিকিটা ওঠানো, পেছনের একটা টায়ার একেবারে বসে গেছে, আর ওই সঙ্গে নজর হলো ফিয়াট গাড়ির নাম্বারটা, পলাশির যুদ্ধ 1757। আমার মনে হলো এই বোধহয় আপনাদের এজেন্ট, আপনার অথবা সুকৌশলীর। সেজন্যই ও মিসেস পালের বাড়ির কাছাকাছি এতক্ষণ অপেক্ষা করছিল। আমি ওকে সরাসরি প্রশ্ন করলাম, আপনি পিকে বাসু বারাটলর নাম শুনেছেন? নিশ্চয়ই, তাকে কে না চেনে, তবে চাক্ষুষ কখনো দেখিনি, আলাপ পরিচয় নেই। কিন্তু হঠাৎ এই কথা কেন? উনি আমার গার্জেন। আমাকে তিনি পরামর্শ দিয়ে রেখেছেন শহরের বাইরে রাত্রে, বিশেষত নির্জন রাস্তায় কোনো অপরিচিত লোককে গাড়িতে লিফট না দিতে। সো আই এম সরি। তিনি সুপরামর্শই দিয়েছেন। কারেক্ট, ভেরি কারেক্ট। এটা শহরের বাইরে, রাত্রিকাল এবং নির্জন রাস্তা। নাও দিস ইজ মাই অ্যান্সার। কোথাও কিছু নেই, সে কাঁচের ফাঁক দিয়ে একটা লোডেড রিভলভার আমার কোলের ওপর ফেলে দিল। আমি হাঁ করে চেয়ে রইলাম, দেখে বলল, এবার কি বলবেন? এখন আপনি সশস্ত্র, আমি নিরস্ত্র। কোনো বাঁদরামো করলেই আপনি গুলি চালাবেন, হলো তো? এবার দরজাটা খুলুন, আমি যখন টায়ারটা নিয়ে আসি। জাস্ট আ মিনিট। ওটা লোডেড রিভলভার? তা তুমি বুঝলে কি করে? আমি চেম্বারটা খুলে দেখলাম তো, 6টা ফোকরে 6টা বুলেটই ভরা আছে। কিন্তু 6টায় যে ব্ল্যাঙ্ক বা এক্সপেন্ডেড কার্ট্রিজ নয়, সেটা তুমি বুঝলে কি করে? আসলে তখন এসব সম্ভাবনার আশঙ্কা আমার আদৌ হয়নি।
বোধহয় আমি তখনও বিশ্বাস করছিলাম ও আপনাদের লোক, না হলে আমার কোলে ওভাবে রিভলভারটা ফেলে দেবে কোন সাহসে? তাকেও কখনো দেয় অজানা অচেনা মানুষকে, যে ইচ্ছে করলেই গাড়ি হাঁকিয়ে চলে যেতে পারে, গুলি করতে পারে? বয়স বললে বছর 30। তো দেখতে কেমন? ভালোই, আই মিন হ্যান্ডসামই বলা চলে। কেন বলুন তো? না, সেরকম কিছু না। যাই হোক, তারপর কি হলো বলো। লোকটা কোনো রকম অসভ্যতা করেনি। যেখানে লোকটাকে গাড়িতে তুলে নিয়েছিলাম সেখান থেকে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পাম্পের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। লোকটাকে আমি পেট্রোল পাম্পে নামিয়ে দিই, পাশেই একটা টায়ার মেরামতের দোকান ছিল। লোকটা যখন টায়ার টিউব মেরামত করতে ব্যস্ত তখন সুযোগ বুঝে আমি আপনাকে ফোনটা করি। তারপর মেরামত করা টায়ার টিউব নিয়ে আমরা ফিরে যাই রায়চৌধুরী ভিলার পাশ দিয়ে সেই পলাশির যুদ্ধ প্রাঙ্গণে। আমি আমার গাড়ির হেডলাইটটা ফেলে ওকে টায়ারটা বদলাতে সাহায্য করি। সব কিছু মিটে যেতে লোকটা হঠাৎ বলে ওঠে, কি আশ্চর্য দেখুন, আধ ঘন্টা ধরে আমরা একে অপরকে চিনি, তবু কেউ কারোর নাম জানি না এখনো। আমি তখন গাড়ির ভেতর, দরজাটা লক করা। ততক্ষণে আমার দৃঢ় ধারণা জন্মে গেছে এই লোকটা আপনার এজেন্ট অথবা কৌশিকদার। এখন ওর কাছে নামটা অনায়াসেই জানা যেতে পারে। তাই কিছুটা কৌতুক করেই বললাম, এমনটাই তো হয় জীবনে, অন্য মনে চলি পথে, ভুলিনি কি ফুল, ভুলিনি কি তারা। তবু আপনার নামটা? অপরাজিতা গুপ্তা। আমি আবার আপনার দাস, অপ্রকাশ দাস। চলি, গুড নাইট। এই বলে সে আর দাঁড়ালো না। ওর গাড়িটা ন্যাশনাল হাইওয়েতে পড়ে বাঁ দিকে মোড় নেয়, বারাসাতের দিকে। আমি ডান দিকে মোড় নিয়ে ফিরে আসি বিরাটিতে। গাড়িটা গ্যারেজে ঢোকাতে গিয়ে হঠাৎ নজর হলো আমার পাশের সিটে সে রিভলভারটা পড়ে আছে। কিন্তু এখন তো আর উপায় নেই ফেরত দেওয়ার। অগত্যা সেটাকে অ্যাটাচি কেসে ভরে নিয়ে আমি বাড়িতে ফিরে আসি। নির্মলাকে বলি, প্রচণ্ড মাথা ধরেছে, আমি কিছু খাবো না, শুতে গেলাম। নির্মলা কিছু বুঝেছিল না কি জানি, খপ করে আমার হাতখানা চেপে ধরে জিজ্ঞেস করলো, আপা তোর কি হয়েছে বলতো? মানে জানতে চাইছি হয়েছেটা কি? শুধু তোর একার নয়, সুশোভনেরও। তোরা দুজন কি আমাকে লুকিয়ে প্রেম মহব্বতের খেল খেলছিস? তখন তুমি সব কথা খুলে বললে তোমার বান্ধবীকে? না, সব কথা বলিনি। সুশোভনের সঙ্গে আমার যে কোনো অবৈধ সম্পর্ক গড়ে ওঠেনি এই কথা ওকে জোর দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। ও হয়তো কথাটা পুরোপুরি বিশ্বাস করেনি। কেন এত রাত হলো বোঝাবার জন্য সন্ধ্যার বিচিত্র অভিজ্ঞতাটা বিস্তারিত জানালাম। মাঝ রাস্তায় একটি ছেলে আমাকে কিভাবে আটকে ছিল তা থেকে শুরু করে তার রিভলভার ফেলে যাওয়া, সবটা। তবুও নির্মলা বিশ্বাস করে না, বলে, কই দেখি যন্ত্রটা। আমি অ্যাটাচি কেস খুলে রিভলভারটা দেখাই, চেম্বারটাও খুলে দেখাই। তাতে পরপর 6টা বুলেট সাজানো। নির্মলা কেমন যেন অবাক হয়ে যায়, কি জানি সে কি ভাবছিল। তারপর হঠাৎ নিজের ঘরে চলে গিয়ে দরজাটা ভেতর থেকে সশব্দে বন্ধ করে দিল। ওর এই আচমকা ভাবান্তরের কোনো অর্থ খুঁজে পাইনি আমি। তবুও কোনো রকম উচ্চবাচ্য না করে নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। ঠিক করি কাল খুব ভোরে উঠে রায়চৌধুরী ভিলায় চলে যাব। রাত্রে ইন্দ্রনারায়ণ মুম্বাই থেকে নিশ্চয়ই ফিরে এসেছেন। তার কাছ থেকে জানা যাবে গতকাল সন্ধ্যায় কার সঙ্গে তার বিজনেস অ্যাপয়েন্টমেন্ট ছিল। 10:30 আপনার সঙ্গে চেম্বারে দেখা করার কথা ছিল, সুতরাং খুব ভোরেই বেরোতে হবে। আমি ঠিক করলাম নির্মলাকে কিছু না বলেই আমি রায়চৌধুরী ভিলায় চলে যাব। প্লেন ক্যান্সেল হওয়াতে হয়তো গতকাল ইন্দ্রনারায়ণের খুব ধকল গেছে, হয়তো ভোর রাত্রে ফিরেছেন। কিন্তু ভাবলাম তার পার্সোনাল সেক্রেটারি জাতীয় কেউ না কেউ নিশ্চয়ই বলতে পারবে কাল সন্ধ্যায় কার সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তারপর অনেক চেষ্টা করেও রাতে ভালো ঘুম হলো না। কিসব আজে বাজে স্বপ্ন দেখলাম। ভোরবেলা আমি যখন বিরাটি থেকে রওনা দিলাম, নির্মলা তখনও বিছানা ছাড়েনি। বেরোনোর আগে তার সাড়া শব্দ পাইনি। ওদিকে গিয়ে দেখি রায়চৌধুরী ভিলাতেও সব শুনশান। গেট খুলে ভেতরে ঢুকে আবার গেট বন্ধ করলাম। ত্রিসীমানায় কাউকে দেখতে পেলাম না। পোর্চের নিচে গাড়িটা রেখে আমি নেমে আসি। কটা ধাপ উঠে বেল বাজাই। বেল বাজার সঙ্গে সঙ্গেই কুকুরের ডাক শুনতে পেলাম, হয় ডোবারম্যান নয় অ্যালসেশিয়ান। কিছুক্ষণ পর ভৃত্য শ্রেণীর একটি লোক দরজা খুলে দাঁড়ালো।
হাঁটু পর্যন্ত খাটো ধুতি, গায়ে গেঞ্জির ওপর হাত কাটা সোয়েটার, কাঁধে ঝাড়পোছ করার তোয়ালে। আমায় দেখে জিজ্ঞেস করলো, কারে চান? সাহেব কি মুম্বাই থেকে কাল রাত্রে ফিরেছেন? আপনি কোত্থেকে আসছেন? বিরাটি থেকে। ও, তা কোন সাহেবের কথা বলতেছেন? মিস্টার ইন্দ্রনারায়ণ চৌধুরী। হায় রে পোড়া কপাল, তিনি মুম্বাই থেকে আসতে যাবেন কেন গো? এ বাড়িতেই তো তিনি রয়েছেন, তা মাসখানেক হবে। আপনি কি তার সাথে দেখা করতে চান? ওই যে কি বলে, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাপয়েন্টমেন্ট। আমি বেশ ঘাবড়ে গেলাম। ইন্দ্রনারায়ণ যদি মাসাধিককাল কলকাতাতেই আছেন, তাহলে কাল সন্ধ্যায় সেই ছেলেটি হয়তো আমায় মিথ্যে কথা বলল কেন? কি হলো মাঠান, অ্যাপয়েন্টমেন্ট আছে? মানে না, নেই। আমি ঠিক বড় সাহেবের সঙ্গে দেখা করতেও চাইছি না। তার সেক্রেটারি বা বাড়ির লোকজন কেউ কি আছেন? দেখেন, কাল অনেক রাত পর্যন্ত খানা পিনা হয়েছে, সবাই এখন কুম্ভকর্ণ। এখন তো 8:30টাও বাজেনি। আপনি এই ধরেন 10টা নাগাদ আসবেন মাঠান। আর কথা না বাড়িয়ে আমি নিজের গাড়িতে ফিরে আসি। ত্রিসীমানায় জনমানব নেই। আচ্ছা, লোকটা ওভাবে আমায় কাল মাঝপথে আটকালো কেন? অসৎ উদ্দেশ্য তো কিছু ছিল না। টায়ার সারিয়ে খোশ মেজাজে বাড়ি চলে গিয়েছিল, কিন্তু রিভলভারটার কথা তার একেবারেই খেয়াল ছিল না। ভাবতে ভাবতে ফার্স্ট গিয়ারে গেট পর্যন্ত এগিয়ে এসেছি। এবার নামতে হলো, গেট খুলতে আর ওপারে গিয়ে গেট বন্ধ করতে। হঠাৎ কি খেয়াল হলো, গাড়িটা থামিয়ে আমি অ্যাটাচি কেস থেকে রিভলভারটা বার করলাম। আমার দাদুর একটা রিভলভার ছিল। চেম্বার খোলার কায়দাটা তাই আমি আগে থেকেই জানতাম। দিনের আলোয় ভালো করে দেখব বলে আমি চেম্বারটা খুলি, আর তখনই আমার নজরে পড়ল ব্যারেলের সামনে যে বুলেটটা রয়েছে সেটা এক্সপেন্ডেড। তার গায়ে ইন্ডেন্টেশনের দাগ, অর্থাৎ গুলিটা ছোঁড়া হয়েছে। আর নিক্ষেপকারী যদি লক্ষ্যভ্রষ্ট না হয়ে থাকে, তাহলে ওই ছোট্ট দাগটার অর্থ একটা মানুষের প্রাণ। তখন আমার এমন অবস্থা যে কি করব না করব ভাবতে ভাবতে আর একটা অপ্রত্যাশিত জিনিসে আমার চোখ চলে গেল। আটকে উঠলাম আমি। কি দেখি, বোগেনভিলিয়ার ঘন ঝোপের ভেতর থেকে বার হয়ে আছে একটা মানুষের জুতো শুদ্ধ পা। পুরুষ মানুষ, পরনে জিন্স, ফিতে বাঁধা শু, ঊর্ধ্বাঙ্গে গলাবদ্ধ সোয়েটার। মুখটা দেখা যাচ্ছে না, সেটা জঙ্গলের ভেতর। আমার ততক্ষণে হাত পা অসাড় হয়ে এসেছে যেন। গাড়িটা রাস্তার পাশেই পার্ক করা ছিল। আমি আমি গাড়ি থেকে নেমে চারিদিকে তাকিয়ে দেখে নিলাম একবার। না, ত্রিসীমানায় এখন কোনো মানুষজন নেই। কেবল রায়চৌধুরী ভিলার সদর দরজাটা ওখান থেকে সরাসরি দেখা যাচ্ছিল, কিন্তু সেটা বন্ধ। সেই পরিচারক লোকটা নিজের কাজে চলে গেছে। কুকুরের চেঁচানিও থেমে গেছে। আমি কোনো রকমে পা টিপে টিপে এগোলাম বোগেনভিলিয়া জঙ্গলের ভেতর। কাছে গিয়ে গোটা মানুষটাকে দেখলাম। শুধু মুখটুকু একটা বোগেনভিলিয়ার ডালে ঢাকা পড়েছে। হাত দিয়ে সাদা সাদা ফুলে ভরা ডালটাকে সরাতেই আমি চূড়ান্ত আতঙ্কে হতভম্ব হয়ে গেলাম। সুশোভন! তার বুকের বাঁ দিকে বুলেটের ক্ষত চিহ্ন। সাদা বোগেনভিলিয়ার ফুলগুলো রক্তে লাল হয়ে গেছে। জমির ঘাসও রক্তে ভেসে যাচ্ছে। নিচু হয়ে স্পর্শ করে দেখি ওর দেহটা, যদিও নাড়ি দেখার দরকার ছিল না। জানুয়ারির শীতে আরও এই বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মৃতদেহটা। মিনিট দুয়েকের মাথায় নিজেই নিজের চেতনা ফেরালাম। সোজা হাঁটা লাগালাম গাড়ির দিকে। আমার দুটো পাই ভয়ানকভাবে টলছে তখন, যেন কাল রাতের শ্যাম্পেনের প্রভাব এখনো কাটেনি। হঠাৎ মনে পড়ে গেল আমার হাতে এখন একটা রিভলভার, যার একটা বুলেট এক্সপেন্ডেড। আরে, এটাই তো তবে মার্ডার ওয়েপন। কাল সেই বদমাইশটা কায়দা করে এটা আমার হাতে খুঁচিয়ে দিয়ে গেছে।
আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। দূরে একটা তেঁতুল গাছকে লক্ষ্য করে গায়ের জোরে প্রাণপণে রিভলভারটাকে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর যে কি করে আমি রায়চৌধুরী ভিলা থেকে মাথা ঠান্ডা রেখে নিউ আলিপুর পর্যন্ত ড্রাইভ করে আসতে পেরেছি আমি নিজেই জানি না। তবে তবে এইটুকু মনে আছে, মাঝে মাঝে আমি গাড়ি থামিয়েছি আর রাস্তার টিউবওয়েলে মুখ হাত ধুয়েছি। তারপর ধুকপুকুনিটা থামলে আবার গিয়ে বসেছে স্টিয়ারিংয়ের সামনে। ব্যাস, এই আমার আর কিচ্ছু বলার নেই স্যার। দেখো, মানুষ জীবনে সবচেয়ে বড় ভুল করে যখন ডাক্তারের কাছে লজ্জায় রোগের লক্ষণ লুকোয় অথবা সলিসিটরের কাছে সত্য। তুমি হলপ করে বলতে পারো যে তুমি যা যা বললে তা সত্য, আদ্যন্ত সত্য, সত্য বই মিথ্যার কোনো প্রলেপ লাগাবার চেষ্টা তাতে নেই? স্যার, আমি মিথ্যে কথা বলিনি। যা বলেছি সব সত্যি, অত্যন্ত সত্যি, বর্ণে বর্ণে সত্যি। অলরাইট, তোমাকে জেরা করার সময় আমার নেই, আমি মেনে নিচ্ছি। তুমি যা বললে তা সত্যি। তুমি যদি এক বিন্দু মিথ্যে বলে থাকো তাহলে সেটা কিন্তু তোমারই মৃত্যুবান হয়ে ফিরে আসতে পারে অপরাজিতা। এখন যা বলছি মন দিয়ে শোনো। আজও নিশ্চয়ই তোমার নানা রকম অ্যাপয়েন্টমেন্টস আছে, সেই মতো কাজ করে যাও। সকালে কি দেখেছো জাস্ট ভুলে যাও। কিন্তু একটা মৃতদেহ পড়ে থাকতে দেখলে পুলিশে খবর দেওয়া কি আমার কর্তব্য নয়? নিশ্চয়ই, খবর তো তুমি দিয়েছো। পুলিশকে জানাবার জন্য তোমার সলিসিটরকে তুমি সব কথা জানিয়েছো। বাকি দায়িত্ব আমার। তবে খুব সাবধানে ড্রাইভ করো। শরীর খারাপ মনে হলে কোনো হোটেলে গিয়ে একটা ঘর বুক করে বিশ্রাম নাও। এই অবস্থায় তুমি নিশ্চয়ই নির্মলার মুখোমুখি হতে চাইবে না। আমি নির্মলাকে জানাবো না? না, তবে তুমি যদি চাও তো বলো, আমি কৌশিককে বলছি, ও তোমাকে কোনো হোটেলে পৌঁছে দিয়ে আসবে। সেখান থেকে ফোন করে অফিসে একদিনের ক্যাজুয়াল লিভ নিয়ে নাও। তার দরকার হবে না, আমি পারবো। ভবানী ভবন, PK Basu Bharat Law. Please put me to Inspector Borat. বলুন স্যার, কিভাবে আপনার সেবা করতে পারি? আমাকে নয় বরাট, সেবাটা তুমি করবে জনগণকে। তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করছি। ন্যাশনাল হাইওয়ে দিয়ে রানাঘাট যাবার পথে বারাসাতের 3 কিলোমিটার আগে ইন্দ্রনারায়ণ চৌধুরীর বিরাট একটা বাগান বাড়ি পড়বে। ইন্দ্রনারায়ণ একজন A1 VIP, বলে যান। ওই রায়চৌধুরী ভিলায় ঢুকতে গেটের ডান দিকে রাস্তা থেকে একটু ভেতরে বোগনভেলিয়া ঝোপের মধ্যে একটা মৃতদেহ পড়ে আছে। পুরুষ মানুষ, বছর 30 বয়স। মনে হয় কাল সন্ধে রাতে খুন হয়েছে। খুনই যে হয়েছে তা কেমন করে জানলেন? আন্দাজ করছি, যেহেতু বুকে বুলেটের চিহ্ন স্পষ্ট। আত্মহত্যা করলে সচরাচর জঙ্গলে গিয়ে কেউ করে না, তাই না? আপনি এই তথ্যটা কেমন করে জানলেন? আমার একজন মক্কেল মৃতদেহটা দেখতে পেয়েছে। কি নাম মক্কেলের? কোথায় আছেন এখন তিনি? সেটা তো আমি বলতে পারবো না। আপনি জানেন? তোমার প্রশ্নটাই অবৈধ বরাট। আইনের নির্দেশ অনুসারে কোথাও কোনো অপরাধ সংঘটিত হয়েছে জানলে তা পুলিশকে জানানো উচিত। তা আমি জানালাম। তবে আইনে কথা বলে না যে কোন মক্কেলের মাধ্যমে আমি তথ্যটা জানতে পেরেছি সেটা পুলিশকে জানাতে হবে, তাই না? রাখলাম। রানু, তুমি আর সুজাতা লাঞ্চ সেরে নিও। আমাদের ফিরতে হয়তো বিকেল হয়ে যাবে। দুপুরে পথে কোথাও লাঞ্চ করে নেবো আমরা। মামু, আমি বলি কি, আপনার ভাগ্নে এবার বরং বাড়িতে থাক, মামিমাকে সঙ্গ দেবে। সদ্য বিধবার কাছে যাচ্ছেন, আমি গেলেই বোধ হয়। বেশ, তাই চলো। কিন্তু তুমি যা ভাবছো তা নাও হতে পারে। আমরা হয়তো এয়ারপোর্ট হোটেলে লাঞ্চই করব না, হয়তো পথের ধারে কোনো ধাবায় গোস্ত রুটি খেয়েই আজকের লাঞ্চটা সারতে হবে। বসুন মামু, বসুন। আমি গাড়িটা বার করে দিই। তেল কম আছে, রাস্তায় ভরে নেবেন।
বাসু আর সুজাতা তৈরি হয়ে গাড়িতে উঠতে যাবেন, এমন সময় কুরিয়ার পিয়ন এলো। বাসু সাহেবের নামাঙ্কিত খাম, প্রেরকের ঘরে নাম লেখা আছে মিনতি দাসী, মেরিনগর। রানুদেবী সই করে খামটা নিলেন। বাসু বললেন, খুলো না, দাও, পকেটে রাখি, সময় করে পড়ে নেব। নতুন কোনো কেস টেস হবে বোধহয়, এখন পড়লেই চিন্তাধারা বিক্ষিপ্ত হয়ে যাবে। সুজাতাকে নিয়ে বাসু সাহেব রওনা দিলেন বিরাটির দিকে। গাড়ি নিয়ে যখন বিরাটিতে অপরাজিতার ঠিকানায় এসে পৌঁছলেন, বেলা তখন 1:45। ডোরবেল বাজাতে দরজা খুলে দিল নির্মলা নিজেই। একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কাকে খুঁজছেন? তুমি নির্মলা তো? নির্মলা রায়? আগে হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক। না মা, আমাকেই তুমি আগে কখনো দেখোনি। আমার নাম পি.কে. বাসু। আমি হাইকোর্টে ক্রিমিনাল সাইডে। আপনি ব্যারিস্টার পি.কে. বাসু? তা বলতে পারো। আসলে আমি তোমার সঙ্গে কিছু জরুরি আলোচনা করতে এসেছি। আমার সঙ্গের এই মেয়েটি। জানি, সুকৌশলীর সুজাতা। নমস্কার। আসুন আসুন, ভেতরে আসুন। সুজাতার খুব খারাপ লাগছিল, বিশেষ করে নির্মলার সিঁথিতে জল করছে সিঁদুর। বোধহয় ও এক্ষুনি স্নান করে প্রসাধন সেরেছে। বেচারি জানেও না এই ওর শেষবারের মতো সধবা শৃঙ্গার। বৈঠকখানায় ওদের বসিয়ে নির্মলা বলল, বলুন, ঠান্ডা কিছু খাবেন নাকি চা? না মা, তুমি বসো। আমি তোমার সঙ্গে অপরাজিতা করের বিষয়ে কিছু কথা বলতে এসেছি। অপা? কেন, তার কি হয়েছে? সে কোথায়? অপরাজিতা তোমাদের এই বাড়িতেই ভাড়া থাকে না? না না, ভাড়াটে নয়, পেইং গেস্ট। শয্যা আর প্রাতরাশ। রাত্রে মাঝে মাঝে ডিনার করি আমরা একই সঙ্গে, কখনো লাঞ্চও খাই, কিন্তু সেসব হিসেবের বাইরে। কেন বলুন তো? ও তো ভ্যাকুয়াম ক্লিনার আর ওয়াটার পিউরিফায়ার বিক্রি করতে ঘুরে ঘুরে বেড়ায়। আগে হ্যাঁ। কাল সন্ধ্যা রাতে সে কোথায় গিয়েছিল তুমি জানো? ওর ক্লায়েন্টের নাম ঠিকানা জানি না, কিন্তু বাড়িটা রায়চৌধুরী ভিলার কাছাকাছি। ওই বারাসাত যেতে রায়চৌধুরী ভিলা পড়ে না, ওখানে। চেনেন? চিনি। তো ফিরে এসে রাত্রে তোমাকে অদ্ভুত একটা অভিজ্ঞতার কথা বলেছিল, তাই না? অপরাজিতা কি আপনার ক্লায়েন্ট? ইয়েস। কিছু মনে করবেন না স্যার, কিন্তু আপনি যে সত্যিই সেই পি.কে. বাসু তা আমি কেমন করে বুঝব? বাসু নিঃশব্দে হিপ পকেট থেকে ওর ড্রাইভিং লাইসেন্সটা বের করে দেখিয়ে বললেন, আমি কিচ্ছু মনে করিনি নির্মলা। বরং এটা যাচাই না করে তুমি যদি তোমার নিকটতম বান্ধবীর গোপন কথা আমাকে বলে ফেলতে, তাহলেই আমি তোমাকে নিরেট ভাবতাম। বলো। নির্মলা সবিস্তারে গত রাত্রের অভিজ্ঞতার কথা বলে গেল। রিভলভারের কথাও গোপন করল না। অপরাজিতা বাসু সাহেবকে যা যা বলেছে হুবহু তাই। তুমি চেম্বারটা খুলে দেখলে তাতে 6টা বুলেটই আছে? না, রিভলভার কিভাবে খুলতে হয় তা তো আমি জানি না। অপাই খুলে দেখালো 6টা তাজা বুলেট। তাজা বুলেট? কেমন করে বুঝলে? মানে আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না স্যার। বলছি 6টাই যে তাজা বুলেট তা কেমন করে বুঝলে? কোনো ব্ল্যাঙ্ক কার্ট্রিজ বা কোনো এক্সপেন্ডেড বুলেট, মানে ব্যয়িত বুলেট ছিল কি ছিল না তা বুঝলে কি করে? সত্যি কথা বলতে এর আগে আমি কখনো এত কাছ থেকে কোনো রিভলভার দেখিনি। ওই সিনেমায় বা টিভিতে যেটুকু দেখেছি, তাই এসব বিষয়ে আমার কোনো ধারণাই নেই। বেশ, এবার তবে তোমাকে সবটা খুলেই বলি নির্মলা। তোমার বান্ধবী অপরাজিতা ভীষণ বিপদে পড়ে গেছে। ওই রিভলভারটার ব্যাপারে? হ্যাঁ। তোমার একবারও মনে হয়নি যে ওই রিভলভারে কেউ একটা খুন করে তোমার বান্ধবীর কাছে গছিয়ে দিতে পারে, যাতে হত্যাপরাধটা তার ওপর বর্তায়? না, মানে আমি এতটা তো। তা তোমার কর্তাটি কোথায়?
এই নৃশংস প্রশ্নটা সুজাতা সহ্য করতে পারল না। উঠে গিয়ে একটা দেওয়ালের গ্রুপ ফটোর কাছে দাঁড়িয়ে ফটোটা দেখতে লাগলো সে। ও তো ট্যুরে গেছে, মাসের মধ্যে দিন 15 তাকে বাইরেই থাকতে হয়। যদিও ওর ব্যবসাটা কিসের আমি ঠিক জানি না, কোনো লোকজনও ব্যবসা সংক্রান্ত কাজে বাড়িতে দেখা সাক্ষাৎ করতে আসে না, টেলিফোনও করে না। কিন্তু এসব কথা কেন উঠছে? তোমার কৌতূহল হয় না? হয়তো, কিন্তু জিজ্ঞেস করলেই ও প্রচণ্ড রেগে যায়। বলে রোজগার করার দায়িত্ব আমার, সংসার চালানোর দায়িত্ব তোমার, অত বাড়তি কৌতূহল ভালো নয়। কদিন বিয়ে হয়েছে তোমাদের? এখনো 2 বছর হয়নি। দেখো, তুমি আমার মেয়ের বয়সী, একটা কথা খোলাখুলি জানতে চাইছি, কিছু মনে করো না মা। তোমার মনে কখনো সন্দেহ জাগেনি যে তোমার পেছনে ওরা দুজনে গোপনে হ্যাঁ, সন্দেহ হয়। আচ্ছা, আপনি কি কিছু জানেন এ ব্যাপারে? অপরাজিতার বয়ফ্রেন্ডকে আমি দেখেছি। তো তোমার স্বামীর কোনো ফটো আমাকে দেখাতে পারো? এক্ষুনি নিয়ে আসছি। নির্মলা তখনই উঠে গেল। সুজাতা বলল, উফ, কি নৃশংস আপনি! মেয়েটা এখনো জানে না ও বিধবা হয়েছে, আর আপনি... আইনত নির্মলার বিয়েই হয়নি, ও বিধবাটা হবে কোত্থেকে? এর কোনো জবাব দেওয়ার সুযোগ সুজাতা পেল না। তার আগেই নির্মলা ফিরে এলো ফ্যামিলি অ্যালবাম নিয়ে। সুশোভনের একাধিক ফটোগ্রাফ আছে অ্যালবামে। প্রথম পাতাতেই ওদের যুগলের ফটো, বিয়ের পরেই তোলা। না, এই ছেলেটি অপরাজিতার সেই বয়ফ্রেন্ড নয়, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ধরো না নির্মলা, থানা থেকে হতে পারে, আমি দেখছি। হ্যালো, লোকাল থানা থেকে বলছি। মিস অপরাজিতা কর কি বাড়িতে আছেন? না, নেই। কোথায় গেছেন? তা তো জানি না। আপনি কে? এ প্রশ্ন অবান্তর। বাসু বাঁ হাত দিয়ে ক্রেডেল টিপে দিতেই লাইনটা কেটে গেল। টেলিফোন যন্ত্রটা ধারক অঙ্গে বসালেন না তিনি, পাশে নামিয়ে রেখে বললেন, নির্মলা, আপাতত তোমার ফোনটা এনগেজ হয়েই থাক, না হলে থানা থেকে আবার এখনই বিরক্ত করবে। অবশ্য নিষ্কৃতি তোমার নেই, একটু পরেই ওরা গাড়ি নিয়ে আসবে, তোমার জবানবন্দি নেবে। আমরা আজ চলি, কেমন? আচ্ছা, ওরা জিজ্ঞেস করলে আমি কি স্বীকার করব যে আপনি এসেছিলেন, আপনি ফোনে কথা বলেছিলেন? নিশ্চয়ই, আদ্যন্ত সত্যি কথা বলবে। বাসু সাহেব বলেছিলেন বটে যে ধাবায় বসে গোস্ত রুটি চিবোতে হবে সুজাতাকে, তবে বাস্তবে অতটা নিষ্ঠুর হলেন না। সোজা এসে ঢুকলেন এয়ারপোর্ট হোটেলের ডাইনিং রুমে। অ্যাংলো ইন্ডিয়ান স্টুয়ার্ড বাল্টিমোর ওদের যত্ন করে বসালো, খাবারের অর্ডার নিয়ে গেল। সার্ভ করতে যেটুকু সময় লাগলো তার মধ্যে উঠে গিয়ে বাসু বাড়িতে একটা ফোন করলেন। ফিরে এসে সুজাতার মুখোমুখি বসে বললেন, না, কোনো ডেভেলপমেন্ট নেই। থানা থেকে অপরাজিতার খোঁজ কেন করছে কৌশিক কিছু জানে না। মামু, আপনার পকেটে সেই চিঠিখানা আছে, কিন্তু আপনি এখনো খুলে দেখেননি ওটা। মনে আছে আমার, সাম মিনতি দাসী, নতুন কোনো পার্টি হবে। অনেক দিন পর আপনার ভুল ধরেছি মামু। আপনি চিঠির প্রেরককে চিনতে পারেননি। মরকত কুঞ্জের মিন্টি দি, যাকে সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছিলেন পামেলা জনসন। তাই তো, এ তো সেই সারমেয় গেন্ডুকের মিন্টি। দাঁড়াও, চিঠিখানা এই মৌকায় বরং পড়ে নি। ইতিমধ্যে সুজাতার জন্য একটা সিট্রা আর বাসু সাহেবের জন্য একটা বিয়ার এসে গেছে, সঙ্গে ফিঙ্গার চিপস। বাসু খামটা খুলে ভেতর থেকে বের করলেন একটা ফটোগ্রাফ আর মিনতির চিঠি। ফটোটা দেখে চমকে ওঠেন তিনি। গুড গড! কি হলো? কার ফটো দেখি? দেখো। এ তো ভারী অবাক কাণ্ড দেখছি। 8 ঘন্টার মধ্যে দুটো ভিন্ন ভিন্ন সূত্র থেকে একই লোকের ছবি হাতে এলো। তুমিও তাহলে একে চিনতে পারছো? নিশ্চয়ই সুশোভন রায়ের, যদি না তার যমজ ভাইয়ের হয়। অথবা পরেশ পালের। দাঁড়াও, মিন্টির চিঠিখানা পড়ি।
যাঁরা মেরিনগরের মিনতি দাসীকে চেনেন না তাঁদের জানিয়ে রাখা ভালো, মিনতি ছিল মিস প্যামেলা জনসনের শেষ জীবনের সঙ্গিনী, যাকে ওই ভদ্রমহিলা তার সমস্ত সম্পত্তি দিয়ে গিয়েছিলেন। মিনতির লেখাপড়া বিশেষ হয়নি, তবে মনটা সরল। মেরিনগরের সবাই তাকে ভালোবাসে। চিঠিখানা মিনতি নিজে লেখেনি, কাউকে দিয়ে লিখিয়েছে। তলায় গোটা গোটা হরফে মিনতি স্বাক্ষরটা করেছে শুধু। কাগজ সেই মরকতকুঞ্জের মনোগ্রাম করা দামি বন্ড পেপার। মিনতি এত কম চিঠি লেখে যে প্যামেলা জনসনের সেই শখের কাগজ এখনো শেষই হয়নি। মিনতি অশেষ প্রণাম জানিয়ে লিখেছে যে বাসু সাহেবের পক্ষে কোনো কাজই নাকি অসম্ভব নয়, তাই সে একটি ব্যাপারে ওর সাহায্য প্রার্থী। মেরিনগরে মিনতির এক প্রতিবেশী খ্রিস্টান বৃদ্ধ 2 দিন আগে মারা গিয়েছেন। তার মৃতদেহ স্থানীয় চার্চের ডেথ চেম্বারে এমবাম করে রেখে দেওয়া হয়েছে, কারণ এই দুনিয়ায় বৃদ্ধের একটি মাত্র নিকটাত্মীয় আছে, তার পুত্র। সে প্রতি মাসে বৃদ্ধের খোরপোশের টাকা পাঠাতো। বৃদ্ধের নাম জগদীশ পাল। তার পুত্রের নাম কি তা কেউ জানে না, তবে মিনতি তাকে দেখলে চিনতে পারবে। মৃত বৃদ্ধের বাক্স ঘেঁটে পুত্রের একখানি ফটোগ্রাফ পাওয়া গেছে। ফটোটা মিনতি চিঠির সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। মিনতি জানে কলকাতা একটা বিরাট শহর, সেখানে লক্ষ লক্ষ মানুষের বাস। যার নামটা পর্যন্ত জানা নেই, কেবল ফটো দেখে তাকে খুঁজে বের করা এক প্রকার অসম্ভব। কিন্তু মিনতি এই কথাও জানে যে পি.কে. বাসুর অসাধ্য কাজ কিছুই নেই। একটা মানুষ, ওরই প্রতিবেশী, ডেথ চেম্বারে পৌঁছছে, তাকে কবর দেওয়া যাচ্ছে না, এটা খ্রিস্টান না হয়েও মিনতির সহ্য হচ্ছে না। তাই অনুগ্রহ করে বাসু সাহেব যেন যথাকর্তব্য করেন, অন্তত ওর প্রতিবেশী জগদীশ পালের গোড় দেওয়ার ব্যবস্থাটা যাতে ত্বরান্বিত হয় সে বিষয়ে কিছু করেন। উঠে পড়ো সুজাতা, এক্ষুনি মেরিনগর যেতে হবে। ও মা, সে কি? আপনি আইসক্রিমের অর্ডার দিয়েছেন যে, বিল আসেনি তো এখনো। আইসক্রিমটা ক্যান্সেল করে বিল দিতে বলি? না, আপনি একা মেরিনগর যান, তবে যাওয়ার আগে বিল মিটিয়ে যাবেন। আমি মিনি বাসে বাড়ি ফিরে যাব। এ তো তোমার রাগের কথা সুজাতা। রাগের কথা তো বটে, মুখের সামনে থেকে কেউ আইসক্রিম কেড়ে নিলে কি অনুরাগের কথা বের হয় মুখ দিয়ে? অগত্যা আরও আধ ঘন্টা দেরি হলো। মেরিনগর এই পথেই যেতে হয়। জাগুলিয়া মোড় থেকে বাঁক মেরে কল্যাণীর কাছাকাছি। বাসু মেরিনগরে মিস প্যামেলা জনসনের মৃত্যু রহস্যের কিনারা করতে এসেছিলেন 70-এর দশকে। পুরনো আমলের অনেকেই অবশ্য নেই, কিন্তু মিনতি আছে, তারই চিঠি পেয়েছেন। হয়তো ডক্টর প্রীতম ঠাকুরও আছেন। তিনি বলেছিলেন মেরিনগরেই ডাক্তারি প্র্যাকটিসে বসবেন। বাসু আর সুজাতার গাড়ি যখন মরকতকুঞ্জে গিয়ে পৌঁছল, বেলা তখন 3:30। মিনতি বাসু সাহেবকে দেখে দারুণ উচ্ছ্বসিত। তাদের দুজনকে যত্ন করে বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালো। কি খাবেন? আজ রাতে এখানেই খেয়ে যেতে হবে কিন্তু। সেটা সম্ভব না মিনতি, তবে আমি বিকেলবেলা তোমার কাছে চা পান করে যাব। তোমার চিঠিটা আজই পেয়েছি, সঙ্গে সঙ্গেই আমি ছুটে এসেছি, কারণ আমার মনে হচ্ছে এ আমার কাজিন ব্রাদার জগদীশদা। দেখলে হয়তো চিনতে পারবো। তোমার সঙ্গে চার্চের ফাদারের আলাপ আছে? থাকবে না, চার্চটা গড়ে দিয়েছিলেন তো এই মরকতকুঞ্জেরই মিস জনসনের বাবা। আমি সেই মরকতকুঞ্জেই থাকি। যদিও আমি খ্রিস্টান নই, তবুও উনি আমাকে খুব ভালোভাবেই চেনেন। চলুন, আমি নিয়ে যাব। তার আগে এই জগদীশ পাল সম্বন্ধে তুমি কতটুকু কি জানো বলো দেখি। আমি বুঝে নিতে চাই এই আমাদের সেই জগদীশটা কিনা। আমি বাজি রেখে বলতে পারি তা নয়, কারণ জগদীশ পাল নিতান্ত গরিব ঘরের ছেলে।
যৌবনে এই মরকতকুঞ্জেই বাগানে মালির কাজ করেছে। এখানকারই মানুষ, বিয়ের পর একটা ছেলেও হয়, তারপর বউ ছেলেকে ফেলেও পালিয়ে যায়। ও আপনার দূর সম্পর্কের ভাই হতেই পারে না। এসব কথা তোমাকে কে বলেছে? ওই জগদীশ বুড়োই বলেছে। যখন মদের ঝোঁকে পুরনো দিনের গল্প করতে বসতো, বলতো বউ আর বাচ্চা ছেলেটাকে ফেলে ও পালিয়ে গেছিল। মিস জনসন ওর বউকে মালির ঘরে থাকতে দেন। প্রায় 25-26 বছর পর জগদীশ যখন ফিরে এলো, তখন তার স্ত্রীও মারা গেছে, মিস জনসনও দেহ রেখেছেন। ছেলেটা কোথায় গেছে কেউ জানে না। সব কথা শুনে আমার দয়া হলো। জিজ্ঞেস করলুম, বউ ছেলেকে ছেড়ে পালিয়েছিলে কেন? তা সে বললে, টাকা পয়সার অভাবের জন্য কাউকে কিছু না বলে সে টাকা রোজগার করতে বোম্বাই চলে গেছিল। সেখান থেকে খালাসি হয়ে জাহাজে চেপে বিদেশে, বিভিন্ন দেশে সে ঘুরেওছে। এখন 60 বছর বয়সে সে চাকরি থেকে অবসর পেয়ে দেশে ফিরে এসেছে। তাই আমি আউট হাউসের ওই পোড়ো ঘরেই বুড়োকে থাকতে দিলুম। লোকটা কুকুর ভালোবাসত। সে একটা কুকুর পুষতে শুরু করলো। রোজ সকাল সন্ধ্যায় কুকুরটাকে চেন দিয়ে বেঁধে বেড়াতে নিয়ে যেত। একাই থাকতো, তবে তামাক খেত, মাঝে মধ্যে মদও। একটা কথা, ওর তো বাড়ি ভাড়া লাগতো না, ইলেকট্রিক বিলও দিতে হতো না, কিন্তু ও দুবেলা খেত কি করে? উপার্জন কিছু করতো? আগে না, জাহাজ কোম্পানি থেকে ওর নামে মাঝে মাঝে মানি অর্ডারে পেনশন আসতো। 2-4 মাস অন্তর কখনো 200, কখনো 500। তার মানে তুমি কিছুই জানো না। জাহাজ কোম্পানি মানি অর্ডারে কাউকে পেনশন পাঠায় না। অবসরপ্রাপ্তকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলে এবং অ্যাকাউন্ট পেয়ে চেক বা ড্রাফটে পেনশন দেয়। তাতে খরচ কম পড়ে। দ্বিতীয়ত, পেনশন আসে মাসে মাসে, 2-4 মাস অন্তর নয়। তৃতীয় কথা, পেনশনের পরিমাণ 200-500 হয় না, হতে পারে প্রতি মাসে 213 টাকা অথবা 507 টাকা। তুমি বরং দেখো ডক্টর প্রীতম সিং ঠাকুর তার বাড়িতে আছে কিনা। খবর পেয়ে ডক্টর প্রীতম সিং ঠাকুর দেখা করতে এলেন। নমস্কার বাসু সাহেব, অনেক দিন পর এলেন, কেমন আছেন? জানা গেল ডক্টর ঠাকুর এই মরকতকুঞ্জের একান্তে একটা 3 কামরার বাড়ি তৈরি করে এখানেই প্র্যাকটিসে বসেছেন। ওর ছেলে রাকেশ আছে আমেরিকায়, সেখানেই বিয়ে করেছে, কিন্তু ওর ছোট মেয়ে আজও অবিবাহিতা। MA BEd করে স্থানীয় স্কুলে পড়ায় আর ডক্টর ঠাকুরের দেখভাল করে। খানিকক্ষণ পুরনো দিনের স্মৃতিচারণার পর বাসু সাহেব বললেন, তা ডাক্তারবাবু, জগদীশ পাল সম্বন্ধে তুমি কি কি জানো? শেষ থেকে শুরু করি। লোকটা ছিল হার্ট পেশেন্ট, আমার চিকিৎসাতেই ছিল। মারা গেছে 3 আগে। শুনেছি যৌবনে সে মরকতকুঞ্জের মালি ছিল, বিয়ে করেছিল, তারপর বউ আর বাচ্চা একটা ছেলেকে ফেলে পালায়। বোম্বাই ডকে গিয়ে খালাসির চাকরি নেয়। দেশ বিদেশ ঘুরে বছর 5 আগে লোকটা ফিরে আসে। এসবে সত্যি মিথ্যে আমি জানি না, পালবুড়োর কাছে শোনা কথা। মেরিনগরের অনেক প্রাচীন ব্যক্তিই ওকে সেই জগদীশ মালি বলেই চিনতে পারেন। মিনতি ওকে আউট হাউসে বিনা ভাড়ায় থাকতে দেয়। বুঝলাম। ওর বাড়ি ভাড়া লাগতো না, ইলেকট্রিক বিল মেটাতে হতো না, কিন্তু খেত কি? মানে উপার্জন কি ছিল কি ওর? তুমি এ ব্যাপারে কি জানো মিনতি? জগদীশ তো বলতো জাহাজ কোম্পানি ওকে পেনশন পাঠাতো। লোকটা ছিল ধূর্ত, ওইরকম একটা খবরই সে রটিয়েছিল। মাঝে মাঝে ওর কাছে মানি অর্ডারের টাকা আসতো ঠিকই, কিন্তু সে মোটেই পেনশন নয়। তুমি কেমন করে জানলে? নিতান্তই ঘটনাচক্রে। বছরখানেক আগে একবার অন্য একটা মানি অর্ডার আসে, তখন ও জ্বরে বেহুশ। মানি অর্ডারের পিয়ন আমার পেশেন্ট, টাকাটা আমাকে দিয়ে গেল, ওই 100 টাকা। দেখলাম কোনো জাহাজ কোম্পানি ওকে পেনশন পাঠাচ্ছে না, পাঠাচ্ছে ব্যক্তি বিশেষ। মনে হলো প্রেরকের ঠিকানায় কোনো পূজা মিল আছে। কুপনটা বাংলায় লেখা। প্রেরক বুড়োকে কোনো সম্বোধন করেনি, জানিয়েছিল যে
তার সে সময় একটু টানাটানি যাচ্ছে, আগামী মাস তিনেক আর টাকা পাঠাতে পারবে না। বুড়োজন ওই 400 টাকাতেই 3 মাস চালিয়ে নেয়। নাম সই করেছিল প। আই সি। তা তোমার নিশ্চয়ই সন্দেহ হলো? তা তো হলোই। যোগু আমার চিকিৎসাতেই ছিল। ভালো হয়ে ওঠার পর টাকার কুপন ওকে দিয়ে দিই। জিজ্ঞাসা করি, যোগু ওই পটি কে? সে কি তোমাকে ব্ল্যাকমেলিং এর খেসারতির টাকা পাঠাচ্ছে নাকি? আমার কথা শুনে সে তো একেবারে লাফিয়ে উঠল, বলে, না ডাক্তারবাবু, প আমার ছেলে পরেশ। ছোটবেলায় তাকে মায়ের কোলে ফেলে দিয়ে চলে এসেছিলাম তো, তাই সবার কাছে স্বীকার করতে লজ্জা করে। ও বুড়ো বাপকে ক্ষমা করেছে, যখন যা পারে পাঠায়। যোগু আমাকে অনুরোধ করেছিল ব্যাপারটা গোপন রাখতে, তাই আমি কাউকে কিছু জানাইনি। তা এখন যেহেতু ও আর নেই, তাই আপনাদের সব খুলে বললাম। আচ্ছা মিনতি, জগদীশের মৃত্যুর পর ওর ঘরে কেউ ঢুকেছে? পরেশ তো আসেনি, এলেই বাপের সমাধি হয়ে যেত। ঘরটা তালা বন্ধ পড়ে আছে, চাবি আমারই কাছে। চাবিটা একবার নিয়ে এসো তো, আমি ঘরটা একবার দেখতে চাই, তারপর চার্চে যাব। আর শোনো, তোমার মালিকে বলো আমাকে একটা ছোট ফুলের বুকে বানিয়ে দিতে। চার্চে গিয়ে যোগুদার বুক পকেটে গুঁজে দিয়ে আসবো। ওই লোকটা আপনার কাজিন ব্রাদার নাও হতে পারে, ইনফ্যাক্ট না হওয়ার সম্ভাবনাই বেশি। সে নাই বা হলো, তাই বলে যে লোকটা দুনিয়ার মায়া কাটিয়ে চলে গেছে তাকে কি একটা গোলাপও উপহার দেওয়া যায় না? জাস্ট আউট অফ পিটি। ইউ আর পারফেক্টলি কারেক্ট স্যার। আমি তাহলে চলি, মিনার স্কুল থেকে ফেরার সময় হয়ে এলো। কথা শেষ করে প্রীতম ঠাকুর নিজের বাড়ির দিকে রওনা দিলেন। মিনতি গেল ভেতরে আউটহাউসের চাবির খোঁজে। সুজাতা এতক্ষণ চুপচাপ বসেছিল, এবার বলল, আপনি কি এবার মর্গে যাবেন? যাব, তবে মর্গে নয়, ওটা চার্চের ডেথ চেম্বার। আরও ভালো ভাষায় ক্যাটাকুম্বও বলতে পারো। সে যাই হোক, আমি বাপু এই মৃত্যুপুরীতে যেতে পারবো না। এই জন্যেই বলেছিলাম তুমি তোমার মামিমার কাছে থাকো, আমি বরং কৌশিককে নিয়ে আসি। যাকে তোমার ভ্যানিটি ব্যাগে যে পিঙ্ক রঙের লিপস্টিকটা আছে ওটা বের করে দাও দেখি। লিপস্টিক দিয়ে আপনি কি করবেন? আরে এ তো মহাজ্বালা, সব কিছুরই কৈফিয়ত চায়। লিপস্টিক নিয়ে আবার কি করব? সবাই যা করে তাই ঠোঁটে মাখবো। দাও দাও দাও, কুইক, এখনই মিনতি এসে পড়বে। একটু পরেই মিনতি চাবি নিয়ে ফিরে এলো, তার হাতে দুটো ফুলের বুকে। দুটো কেন? তুমিও একটা ফুলের বুকে জগদীশকে দেবে নাকি? আগে না, ওই চার্চেই তো ম্যাডামের সমাধি আছে, চার্চে গেলেই আমি তার জন্য কিছু ফুল নিয়ে যাই। ওরা তিনজনে প্রথমে গেলেন আউটহাউসে, জগদীশ পালের তালাবন্ধ ঘরে। কুকুরটা এখন নেই, কাজেই কোনো রকম সারমেয় প্রতিবাদ শুনতে হলো না। ছোট এক কামরার ঘর, সংলগ্ন বারান্দায় রান্নার আয়োজন। ঘরে নেয়ারের খাটিয়া, ময়লা তোষক, চাদর, বালিশ আর একটা প্যাকিং বাক্স। সেটা ছিল ওর টেবিল, লেখাপড়ার জন্য নয়, জিনিসপত্র রাখার জন্য। নসির ডিবে, গ্লাস, মাটির ভাঁড় অর্থাৎ অ্যাশট্রে। ঘরের বিপরীত অংশে একটা দেওয়াল আলমারি, তাতে কোনো পাল্লা নেই, 3 সারি কাঠের তাক। ভেতরে রাখা জগদীশের কিছু জামা কাপড়, কিছু বাসনপত্র, অধিকাংশই অ্যালুমিনিয়াম বা হিন্ডেলিয়ামের। নিচের তাকে কিছু খবরের কাগজ রাখা। আচ্ছা, জগদীশ কি খবরের কাগজ পড়তো? না, এগুলো ডাক্তারবাবুর বাড়ি থেকে ও চেয়ে আনতো। পুরনো কাগজ। আমার বামুন দিদির কাছ থেকে ময়দার আঠা বানিয়ে আনতো, তারপর ঠোঙা বানিয়ে দোকানে বেচে আসতো। যা 2 পয়সা বাড়তি রোজগার হয় আর কি। সুজাতা ঘরে ঢোকেনি, বাইরেই অপেক্ষা করছিল। বাসু খুঁটিয়ে সব কিছু দেখছিলেন। হঠাৎ মিনতির দিকে ফিরে বললেন, তুমি ওর ছেলের একটা ফটো পেয়েছিলে, সেটা কোথায় পেয়েছিলে? ওর ওই খাটিয়ার নিচে, ওই দেখুন একটা টিনের সুটকেস আছে, ওইটা থেকে। বাসু সেটাকে টেনে বের করে আনলেন।
তার ভেতরে জগদীশের কিছু জামা কাপড়, একটা পেন্সিল, একটা বাতিল চশমা, দেশলাই, কিছু বিড়ি, দুটো সাদা পোস্টকার্ড আর এক কপি ইংরেজি পত্রিকা বিজনেস ওয়ার্ল্ড, প্রায় 4 বছরের পুরনো। জগদীশ ইংরেজি জানতো নাকি? না না। Then this is most incompatible and mysterious also. সুজাতা দরজার কাছ থেকেই কথোপকথন শুনছিল। হয়তো ডাক্তার সাহেবের বাড়ি থেকে ছবি দেখতে পত্রিকাটা এনেছিল, তারপর আর ফেরত দেওয়া হয়নি। এটা যদি স্টারডাস্ট, ডেবনিয়ার, ইলাস্ট্রেটেড উইকলি বা স্পোর্টস ওয়ার্ল্ড হতো তাহলে হয়তো মেনে নিতাম। তাছাড়া ডক্টর ঠাকুরি বা বিজনেস ওয়ার্ল্ড কিনবে কেন? এটা তো ওর লাইনের পত্রিকাই নয়। হয়তো শেয়ার কেনা বেচার ঝোঁক আছে। না না না, ব্যাপার অন্য। পত্রিকাটা খুঁটিয়ে দেখতে হচ্ছে। কি দরকার, ওটা আপনি সঙ্গে করে নিয়েই যান না। এমনিতে আমিও তো সব কিছু ঝেঁটিয়ে আস্তা করেই ফেলে দেব। বাসু পাতা উল্টাচ্ছিলেন। হঠাৎ একটা পাতায় তার দৃষ্টি আটকে গেল। তৎক্ষণাৎ বললেন, সেই ভালো, এটা বরং আমি নিয়েই যাই। চার্চটা মরকতকুঞ্জের কাছেই। মিনতি একটা ফুলের তোড়া বাসু সাহেবের দিকে বাড়িয়ে ধরে বলল, নিন ধরুন, বাহ, ম্যাডামের কবরে আপনি এটা দেবেন। আমি কেন? তুমিই তো বরাবর দাও। আমি তো প্রায় ওর কবরে ফুল দিই। আপনি অনেক দিন পর আজ এসেছেন, কিন্তু এই মেরিনগরে প্রথম এসেছিলেন ম্যাডামের ইচ্ছা পূরণের জন্য, তাই আপনিই দিন। ইচ্ছা পূরণ। বাসু সাহেবের সব কথা মনে পড়ে গেল। ততক্ষণে ওরা এসে উপস্থিত হয়েছেন সেই বিশেষ সমাধির কাছে। সমাধির ফলকে লেখা আছে, Sacred to the memory of Pamela Harriet Johnson, died May 1, 1970. Thy will be done. অর্থাৎ তোমারই ইচ্ছা হোক পূর্ণ করুণাময় স্বামী। বাসু সাহেব মাথা থেকে টুপিটা আগেই খুলেছিলেন। এবার ফুলের বুকেটা নামিয়ে দিলেন সমাধির পাদমূলে। ফাদার মার্লো মিনতির কাছে সবকিছু শুনে খুব অবাক হয়ে গেলেন। বললেন, আমি নিশ্চিত আপনি ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এত দূর এসেছেন ব্যারিস্টার সাহেব। জগদীশ পাল ভিন্ন শ্রেণীর মানুষ, যাকে বলে নির্ভেজাল, হ্যাভ নট। এতটা পেট্রোল পুড়িয়ে এসেছি, একবার না দেখে চলে যাব? আপনি যদি অনুমতি করেন তো। ও শিওর, আসুন আসুন আপনি আমার সঙ্গে। তা এঁরা দুজন? না, ওরা এখানেই অপেক্ষা করুক, শুধু আমরা দুজনেই যাব। কিন্তু তার আগে আমি কিছু বড় ক্যান্ডেল স্টিক কিনতে চাই, মা মেরির মূর্তির সামনে দেব। নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন আসুন আসুন, ভেতরে আসুন। মা মেরির মূর্তির পাদদেশে মোমবাতি জেলে দিয়ে বৃদ্ধ ফাদারের পিছু পিছু বাসু সাহেব এগিয়ে গেলেন চার্চের নিচে ভূগর্ভস্থ ডেথ চেম্বারে। কবরস্থ করার আগে মৃতদেহ এখানে রাখা হয়। আপাতত একটি মাত্র মৃতদেহ, সেটা আপাদমস্তক একটা সাদা চাদরে ঢাকা। ফাদার মোমবাতি বাড়িয়ে ধরলেন। তারপর ধীরে ধীরে মৃতের মুখের আবরণটি সরিয়ে দিলেন। বাসু ঝুঁকে পড়ে কিছুক্ষণ খুঁটিয়ে দেখলেন, তারপর বললেন, থ্যাঙ্কস ফাদার, আমার দেখা হয়েছে। আপনার কাজিন ব্রাদার নয় তো? না, কাজিন নয়, বাট হি ইজ মাই ব্রাদার। একে কবরস্থ করার যাবতীয় ব্যয়ভার আমি বহন করব। মোটামুটি ভদ্র ব্যবস্থায় খ্রিশ্চান সমাধিতে যা খরচ পড়ে আর কি। আপনি কি খ্রিশ্চান নন? নো ফাদার, আই এম আ হিন্দু। আশ্চর্য, তাহলে আপনি কেন খরচ দিচ্ছেন? তাছাড়া এই লোকটা যখন আপনার কাজিন ব্রাদার নয়। কাজিন না হওয়ার অপরাধে এই মৃত ভাইটিকে প্রত্যাখ্যান করে যাওয়া মানে বিশ্বভ্রাতৃত্বকে অবমাননা করা ফাদার। গড ব্লেস ইউ মাই চাইল্ড। ও, একটা ভুল হয়ে গেছে।
আমি জগদীশের জন্য একটা ফুলের বুকে এনেছিলাম, সেটা আমার ভাগ্নির কাছে রয়ে গেছে। এইমাত্র বিশ্ব ভ্রাতৃত্ব নিয়ে আপনি যে কথাটা বলেছেন তাতে আমি আপনার ইচ্ছা পূরণ করব। একটু অপেক্ষা করুন, আমি বোকেটটা নিয়ে আসছি। কিন্তু এখানে একা একা অপেক্ষা করতে। সার্টেনলি নট। এই ঘরটা তো স্বর্গতরুণের সম্মুখের ওয়েটিং রুম মাত্র। আমি অপেক্ষা করব, কোনো অসুবিধা হবে না। আপনি নিয়ে আসুন প্লিজ। আরেকটি মোমবাতি জেলে বাসু সাহেবের হাতে ধরিয়ে ফাদার মার্লো ধীর পদক্ষেপে বেরিয়ে গেলেন। তিনি দৃষ্টিপথের বাইরে যাওয়া মাত্র বাসু সাহেব পকেট হাতড়ে বের করলেন তার নোট বই, আর সেই সঙ্গে সুজাতার লিপস্টিক। ক্ষিপ্র হস্তে মৃত জগদীশ পালের মৃত্যু শীতল 10টি আঙুলের ছাপ একে একে উঠে এলো ওর নোট বইতে। তারপর আঙুল থেকে লিপস্টিকের দাগ মুছে দিয়ে আবার হাত দুটি সাদা চাদরের তলায় চালান করে দিলেন তিনি। আপাদমস্তক ঢাকা দেওয়া থাকলো মৃতদেহ। ফাদার মার্লো ফুলের বুকে নিয়ে একটু পরেই ফিরে এলেন। বাসু জগদীশের চাদরটা সরিয়ে ওর হাফ শার্টের বুকের পকেটে ফুলটা লাগিয়ে দিলেন। তারপর দুজনে ফিরে এলেন অফিসে। গরিব ঘরের একটি খ্রিস্টানের মৃতদেহ ভদ্রভাবে সমাধিস্থ করতে যা খরচ হয়, সেই অর্থ বাসু সাহেব একটি চেক কেটে ফাদার মার্লোকে দিলেন। বিদায়কালে ফাদার বললেন, আমি শুনেছি এই জগদীশ পালের একটি পুত্র সন্তান আছে, তাকে খবর দেওয়া যায়? না ফাদার, যায় না। আমি জানি জগদীশের সেই ছেলেটি সম্প্রতি মারা গেছে। ও আমার কাজিন নয় বটে, কিন্তু সম্পূর্ণ অপরিচিতও নয়। পথে বাসু একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়িতে আবার কিছু পেট্রোল ভরিয়ে নিলেন এবং ওই সুযোগে পরপর দুটো ফোন করলেন কলকাতায়। রানু, কোনো আপডেট আছে? না। কৌশিক কোথায়? বাড়ি নেই, কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। তোমার কি ফিরতে দেরি হবে? না, ফেরার পথে একটা পেট্রোল পাম্প থেকেই ফোন করছি, এখন ছাড়লাম। এরপর বিরাটিতে নির্মলার বাড়িতে ফোন করলেন তিনি। হ্যালো নির্মলা, পিকে বাসু। অপরাজিতার কোনো খবর আছে? না, তবে ইতিমধ্যেই থানা থেকে পুলিশ এসেছিল। ওর বিষয়ে অনেক কথা জিজ্ঞেস করছিল, কি করে, বিয়ে করেছে কিনা, কত মাইনে পায়, এসব। অপাত দুপুরে লাঞ্চ করতেও আসেনি। ও, আর তোমার কর্তাটির কোনো খবর পেয়েছো নাকি? না, সুশোভনও ফোন টোন করেনি। অবশ্য সেটা অস্বাভাবিক কিছু নয়, দূরে গেলে ও কোনো কালেই বাড়িতে ফোন করে না। বুঝলাম, এখন ছাড়ি, পরে আবার খোঁজ খবর নেব, কেমন? তুমি সাবধানে থেকো। হয় পুলিশ মৃতদেহটা এখনো শনাক্ত করতে পারেনি, অথবা ইচ্ছে করেই নির্মলাকে খবরটা জানায়নি। কিন্তু অপরাজিতার পাত্তা পুলিশ পেল কি করে? মামু, আপনি এই পত্রিকার মধ্যে কিছু একটা দেখেছেন যা আমার নজরে পড়ছে না। কি বলুন তো? কিছু একটা যে দেখেছি তাই বা তুমি ধরে নিচ্ছ কেন? প্রথম কথা, পাতা উল্টাতে উল্টাতে আপনাকে চমকে উঠতে সচক্ষে দেখেছি। দ্বিতীয় কথা, কিছু একটা সূত্র না পেলে আপনি এ পত্রিকাটি সঙ্গে নিয়ে আসতেন না। বলুন ঠিক কিনা? তুমি তার আগে বলো, সুশোভন রায় ওরফে পরেশ পালের মৃতদেহটা কোথায় পাওয়া গেছে? বিরাটি পার হয়ে বারাসাতের দিকে যেতে এক ধনকুবেরের বাগান বাড়ির গেটের কাছে জঙ্গলের ভেতর। হ্যাঁ, কিন্তু সেই ধনকুবেরের নামটি কি? গুড গড, তাই তো, নামটা মনে ছিল না বলেই তো এতক্ষণ ধরতে পারিনি। এই ইস্যুর বিজনেস ওয়ার্ল্ডের কভার স্টোরিটাই তো ওই ইন্দ্রনারায়ণ চৌধুরীর ওপর। কি অদ্ভুত কোইন্সিডেন্স না? বাপ বেটা মারা গেল 48 ঘন্টার এদিক ওদিক। ছেলের মৃতদেহ পাওয়া গেল যে ধনকুবেরের প্রমোদ ভবনের দ্বার প্রান্তে,
সেই লোকের কভার স্টোরি সুশোভিত ইংরেজি ম্যাগাজিন পাওয়া গেল তার বাপের সুটকেসে, যে বাপ ইংরেজি জানে না। কিউরিয়াসার অ্যান্ড কিউরিয়াসার। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী দ্বিবৈবাহিক কাঁটা, প্রথম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই গল্পের অন্তিম পর্ব। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।